আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আমরা গুণগত রসায়নের দ্রাব্যতার বলা যায় সবকিছু অলরেডি কভার করে ফেলেছি। আমরা দ্রাব্যতা পড়েছি, হ্যাঁ, দ্রাব্যতার উপরে বিভিন্ন কোনো জিনিসের প্রভাবক আমরা পড়েছি। আমরা দ্রাব্যতা গুণফল পড়েছি, আমরা আয়নিক গুণফল পড়েছি। দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা নির্ণয় করেছি আমরা আমরা অধক্ষেপ পড়বে কিনা সেই সূত্র, মানে সেই জিনিসগুলো আমরা দেখেছি, সেই অঙ্কগুলো আমরা অনেক করেছি। সময়ায়ন প্রভাবের কারণে দ্রাব্যতা হ্রাস পায় কোনো একটা উইক ইলেকট্রোলাইটের, সেটা আমরা দেখেছি, সেগুলোর অঙ্ক আমরা করেছি। আমরা 3টা আয়ন শনাক্তকরণ করেছি। আমরা আর কি কি করেছি? আমরা পিএইচ থেকে বা পিওএইচ থেকে কিভাবে দ্রাব্যতা রিলেটেড ম্যাথ করা যায় সেই জিনিসটা আমরা দেখেছি। ঠিক আছে, ওকে। সো সাবাস, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। এখনো তোমরা সালাম দিয়েই যাচ্ছ। আচ্ছা, রাবুকা বলছো যে আগের পর্ব পড়তে পারি নাই। আগের পর্বর সাথে আজকের পর্বের পড়ার কোনো মিল আমরা পাবো না। আজকে আমরা টোটালি ভিন্ন টপিকে চলে যাব। সো আমি যদি তোমাদেরকে বলি যে দ্রাব্যতা গুণফল, সমআয়ন প্রভাব, এই ম্যাথগুলো তোমরা বই থেকে করেছো কিনা এটা আমাকে বলতে হবে। এটা কি তোমরা বই থেকে করেছো? বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করেছো? ক্লাস করার পরে বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করেছো কিনা, বা কে কয়টা করে ম্যাথ প্র্যাকটিস করেছো? দ্যাটস দ্য মেইন থিং। তুমি আমার ক্লাস করে কখনোই তুমি কিছুই করতে পারবা না। তুমি নট অনলি আমার ক্লাস, তুমি দুনিয়ার যার ক্লাসই করো না কেন, তোমাকে দ্বারা কিচ্ছু হবে না যদি না তুমি নিজে প্র্যাকটিস করো। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম অ্যান্সার দেখছি এখানে নো। কয়েকজন বলছো যে অনেকগুলো করেছি, বাট যারা বলছো যে করি নাই, বা 2টা বা 3টা বা 4টা, তাদের আসলে আমি তোমাদেরকে ওয়ার্ন করতেছি, মানে তুমি পিছাই পড়বা এবং দিন শেষে তোমাকে কপাল চাপড়াইতে হবে। একটা কথা মাথায় রাখো, ঠিক আছে? একটা কথা মাথায় রাখো, তুমি যার কাছে পড়ো না কেন, যাই পড়ো না কেন, হ্যাঁ, তুমি যদি নিজে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু দিন শেষে তোমাকে কপাল চাপড়াইতে হবে। এই কথাটা খালি মাথায় রেখো। আমি এ নিয়ে আর কিছু বলবো না। হ্যাঁ, জাস্ট একটাই কথা বলে ফেললাম। আর যারা জিজ্ঞেস করছো বোর্ডের গুলো করব নাকি কোনগুলা করবা, ইটস টোটালি আপ টু ইউ। আমি তোমাকে যা করিয়েছি, তুমি চাইলে তুমি হচ্ছে দেশের ম্যাথও দেখতে পারো, তুমি চাইলে দেশের বাইরের ম্যাথও দেখতে পারো, তুমি চাইলে অ্যাডমিশনের ম্যাথও দেখতে পারো, তুমি চাইলে বোর্ডের ম্যাথও দেখতে পারো। এখন তোমার কোনটা দেখা উচিত বা কোনটা তুমি দেখবা সেটা তোমার উপরে, কারণ আমি যা করিয়েছি তুমি সবকিছুই দেখতে পারো, তাই না? তো আমি তোমাকে যদি বলো যে একটা সাজেশন দেন কি করব, তাহলে আমি বলবো যে তুমি বই থেকে করো। এখন বইয়ে জেনারেলি বোর্ডের ম্যাথই দেওয়া থাকে, বইয়ে খুব একটা কঠিন ম্যাথ দেওয়া থাকে না। ওকে, আমি কি বোঝাতে পেরেছি? বলো, আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? ওকে, আজকে আমরা কি করব বলো দেখি। আমরা আগের দিনগুলোতে কি কি পড়েছি যদি আমি একটু রিক্যাপ করি, তাহলে আমরা 2টা জিনিস আমি তোমাদেরকে বলি, এই 2টা জিনিস থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে। একটা হচ্ছে অধক্ষেপের ম্যাথ, একটা হচ্ছে অধক্ষেপ পড়বে কিনা এই ম্যাথ, আর আরেকটা হচ্ছে সমআয়ন প্রভাব। সমআয়ন প্রভাব। এখন আমি কিছু কথা বলি, মানে এটা থেকে তো ম্যাথ 100% আসবে। ম্যাথ এখান থেকে 100% আসবে।
যদি তাও বলো যে ভাই এই দুইটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এইটাকে বেশি ইম্পর্টেন্স দিব আমি, কারণ এই জিনিসটা সহজ, ইজি। ইজি যে কারণে এটা বেশি বেশি দেওয়া হয়, হ্যাঁ, আর এটা একটু কঠিন যে কারণে এটা খুব একটা পরীক্ষাতে দেওয়া হয় না, পরীক্ষাতে দেওয়া হয় না। আচ্ছা, এই গেল একটা জিনিস। আচ্ছা, এবার যদি আমি আসি যে এটা তোমাদেরকে রিডিং পড়তে হবে, এখন রিডিং পড়তে হবে, বই থেকে লাইন বাই লাইন রিডিং পড়বা। রিডিং যাদের মেডিকেল টার্গেট, ঠিক আছে, মেডিকেলের জন্য বইয়ের লাইন বাই লাইন রিডিং পড়বা। এখন আমি যদি এখানে একটা বইয়ের পিডিএফ আনি, পিডিএফ এনে আমি লাইন বাই লাইন পড়াচ্ছি, হ্যাঁ, যে কবি বলেছেন তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, হ্যাঁ, পাগলের কাছে গেলে পাগল হবি বুঝবি শেষে, হ্যাঁ, দেন আমি বলছি যে কবি কার কাছে যেতে নিষেধ করেছেন, দেন আমি পাগলের উপরে বক্স করছি, কবি পাগলের কাছে যেতে নিষেধ করেছেন, তাই না? তারপরে কবি কি বলেছেন, পাগলের কাছে গেলে কি হতে হবে, পাগল হতে হবে। এভাবে আমি বক্স করে করে যদি পড়াই, তাহলে কি তোমাদের খুব ভালো লাগবে? হ্যাঁ, আমি জাস্ট এতটুকু জানতে চাই যে আমি যদি এভাবে যদি তোমাদেরকে বক্স করে 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 পড়াই, রিডিং পড়াই দেই ছোট বাচ্চাদের মতো, তাহলে ভাল লাগবে খুবই? তোমরা তো ছোট বাচ্চা না যে তোমাদেরকে রিডিং পড়াই দিতে হবে, হ্যাঁ। আর এখন যদি তোমার কাছে মনে হয় যে ভাই আমি রিডিং পড়তে পারি না, দেন ইটস ওকে, মানে আসলে আমি তোমাকে রিডিং পড়াই দিব না, আমি সোজা কথা বলে দিতেছি, ঠিক আছে। মানে আমার কাছে মনে হয় যে যাদের রিডিং পড়াই দেওয়ার জন্য টিচার লাগে, যাদেরকে বই দাগাই দেওয়ার জন্য টিচার লাগে, তাদের আসলে ইন্টার বা এইচএসসি লাইফে পড়ার দরকার নাই। বুঝতে পারছো আমার কথা? মানে একটা বই পড়াই দেওয়ার জন্য, লাইন বাই লাইন রিডিং পড়ার দেওয়ার জন্য একটা জেনারেশনের শিক্ষক লাগে। মানে কোন একটা অবস্থানে চলে আসছি আমরা। বি আ ম্যান, বি আ ওম্যান, ঠিক আছে, বড় হইছো, যথেষ্ট বড় হইছো। সো আমি এই কাজ করব না, ঠিক আছে, আমি এই কাজ করব না, এই কাজ তোমাদের উপরে। আচ্ছা, তাহলে এগুলো রিডিং পড়ে নিতে হবে। যেমন একটা খুব সুন্দর একটা কথা আছে যে সমায়ন প্রভাব কোন দ্রবণে দেখা যায়, তাই না? বই একটা খুব বিখ্যাত এমসিকিউ, এটা বই রিডিং না পড়লে বোঝা যাবে না। সমায়ন প্রভাব কোন দ্রবণে দেখা যায়, দেখা যায়, বলো দেখি, কোন দ্রবণে সমায়ন প্রভাব দেখা যায়? বইয়ে একটা ছোট্ট কথা বলা আছে। এখন এই কথার ব্যাখ্যা দিতে গেলে আরো 5-6টা ক্লাস লাগে, যেটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়বো, ঠিক আছে। সমায়ন প্রভাব দেখা যায় হচ্ছে, দেখি কেউ রিডিং পড়েছো কিনা বইটা, কেউ বলো দেখি। না, মৃদু দ্রবণে ঠিক আছে, বাট একটা স্পেশাল কাইন্ড অফ দ্রবণের কথা বলা আছে। এই দ্রবণে বাফার দ্রবণ খুব ভালো মতো, মানে সরি, বলে ফেলেছি, বাফার দ্রবণ, বাফার দ্রবণে সমায়ন প্রভাব দেখা যায়, ঠিক আছে। বাফার দ্রবণ কি দ্রবণ? বাফার দ্রবণ, BUFFER, বাফার দ্রবণ, বাংলায় বয়াকার ফয়াকার র। অনেকে আবার ইংরেজি লিখলে বলে যে হচ্ছে বাফার, বাংলায় লিখেন, তাহলে বয়াকার ফয়াকার র, বাফার দ্রবণ, ঠিক আছে। তো বাফার দ্রবণ কি? এখন তোমাদের মধ্যে ধুমায় এই প্রশ্নটা আসবে যে ভাই হোয়াট ইজ বাফার সলিউশন। তো বাফার সলিউশনেরটা আমি তোমাকে ভালো করে বোঝাই, মানে তোমাকে আমি ডিটেলসে অত বোঝাতে যাব না, বাট তোমাকে আমি কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে যদি বোঝাতে বলো যে ভাইয়া হোয়াট ইজ বাফার সলিউশন, তো একটু লিখে রাখো। দেখো, তোমাকে আমি আগে একটা সোজা কথাই বলি, তুমি অ্যাসিড যদি খাও তাহলে বাঁচবা নাকি মরে যাবা? তুমি যদি অ্যাসিড খাও তাহলে বাঁচবা নাকি মরে যাবা, বলো। মরে যাবা। বাফার মানে বাফার খেলে বলতেছি, অ্যাসিড খেললে তুমি মারা যাবা, ঠিক আছে। হ্যাঁ, এখন কয়েকজন বলতেছো বাঁচবো, আসলে তারা আসলে মানে মানুষ না, ঠিক আছে, তারা হয়তো বা জিন বা আদার্স প্রজাতির কোনো প্রাণী হইতে পারে যে অ্যাসিড খেলে বেঁচে যাবে, ঠিক আছে। সো অ্যাসিড খেলে মরে যাওয়ারই কথা। হ্যাঁ, এই যে একজন সঠিক উত্তর দিয়েছো, বেশ ভালো, তার নামটা আমি একটু দেখতে চাই, দাঁড়াও, কে ওটা? একজন না, কয়েকজন দিয়েছো, আমি একটু নামগুলো পড়ি। এরকম স্টুডেন্ট গুলো আমার খুব পছন্দ, মানে যারা হচ্ছে না চাইতেও বেশ সঠিক উত্তর দিয়ে দেয়। যেমন
সাদিকুল ইসলাম ও একটা কথা বলেছে, সুন্দর। তারপরে রজত কান্তি, ঠিক আছে, রজত কান্তি দে ও সঠিক উত্তর বলেছে, মানে খুব সুন্দর একটা কথা বলেছে। আব্দুল্লাহ খুব সুন্দর সুন্দর একটা কথা বলেছে, ঠিক আছে। হ্যাঁ, সো এরা বলেছে আসলে অ্যাসিড আলভিন, যে এটা অ্যাসিডের উপরে নির্ভর করবে। সো এরা যারা, তোমরা এরা যাদের নাম নিলাম, এরা বলেছে যে এটা নির্ভর করে অ্যাসিডের উপরে, যে দুর্বল নাকি স্ট্রং, ঠিক আছে, মানে এরা কি উইক অ্যাসিড নাকি স্ট্রং অ্যাসিড। আচ্ছা, সো আমাদের জেনারেলি একটা ধারণা যে অ্যাসিড খেলে আমরা মারা যাব, সো সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে খেলে মারা যাবা, এখানে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। মানে মারা যাবা বলতে তোমার হ্যাম্পার হবে, মানে খেলেই যে সাথে সাথে মরে যাবা এমনটা না। আচ্ছা, এখন যে উইক অ্যাসিড গুলো আছে, এখন উইক অ্যাসিড যদি তুমি বেশি মাত্রায় খেয়ে ফেলো তাহলে তুমি বাঁচবা না মরবা। ধরো উইক অ্যাসিড, এখন এটাও তুমি বেশি মাত্রায় খেয়ে ফেললা, বা কত মাত্রায় খেতে হবে তুমি তো জানো না, ঠিক আছে। তো মনে করো তুমি উইক অ্যাসিড খাচ্ছ, তো তুমি কি এটা এই রিস্কটা নিবা উইক অ্যাসিড খাওয়ার? তোমার কি মনে হয়? মানে তোমাকে যদি উইক অ্যাসিড খাইতে দেওয়া হয় তুমি কি খাবা সজ্ঞানে? So যারা অনেকে বলছো যে হচ্ছে সজ্ঞানে খাবা না, আচ্ছা, বাট তুমি কিন্তু সজ্ঞানে উইক অ্যাসিড খাও, যেমন যেমন তুমি তেঁতুল খাও যেখানে টার্টারিক অ্যাসিড আছে, তাই না, তুমি অ্যাসকর্বিক অ্যাসিড খাও, হ্যাঁ, তুমি হচ্ছে সাইট্রিক অ্যাসিড খাও, তাই না, তুমি ভিনেগার খাও, মানে যেটাতে অ্যাসিটিক অ্যাসিড আছে, তো তুমি কিন্তু খাও, তুমি কার্বনিক অ্যাসিড খাও যেটা কোকাকোলা টাইপের জিনিসগুলোতে থাকে, তো তুমি কিন্তু সজ্ঞানে অ্যাসিড খাও। এখন কথা হচ্ছে, এই যে তুমি অ্যাসিড খাচ্ছ, এই অ্যাসিডটা তোমার আহ, তোমাকে ক্ষতিগ্রস্ত করছে না কেন? তোমাকে ক্ষতিগ্রস্ত করছে না কেন? তো আসলে যে জিনিসটা হচ্ছে যে আহ, আমাদের বডিতে, মানে এই দ্রবণগুলোকে বাফার দ্রবণ বলে। আমি বলি বাফার দ্রবণ কি। মনে করো বাফার দ্রবণ হচ্ছে এরকম একটা দ্রবণ যার মধ্যে কোনো H+, মানে কোনো অ্যাসিড যদি দেওয়া হয়, অ্যাসিড মানে কি ভাই, অ্যাসিড মানে হচ্ছে H+, তো ওই H+টা কি হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, বা কোনো ক্ষার যদি দেওয়া হয় OH-, ওইটাও অকার্যকর হয়ে যায়। তার মানে যেই দ্রবণ অ্যাসিডকে বা ক্ষারকে কি করে ফেলে, নিরপেক্ষ করে ফেলতে পারে। কি বললাম, যেই দ্রবণ অ্যাসিড বা ক্ষারকে কি করে ফেলতে পারে, নিরপেক্ষ করে ফেলতে পারে, মানে ওই দ্রবণে অ্যাসিড দিলেও পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, ওই দ্রবণে ক্ষার দিলেও পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? এরকম দ্রবণগুলোকে বলা হয় বাফার দ্রবণ। কি বললাম, যেসব দ্রবণে অ্যাসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, অবশ্যই দুর্বল অ্যাসিড, স্ট্রং অ্যাসিড বলা যাবে না। যেসব দ্রবণে অল্প পরিমাণে অম্ল বা ক্ষার যোগ করলে কি হয় না, পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, এদেরকে বলা হয় বাফার দ্রবণ। তো মানুষের যে দেহে যে রক্ত আছে, ব্লাড, ঠিক আছে, আমাদের যে ব্লাড, রক্ত, এই ব্লাডটা হচ্ছে একটা বাফার দ্রবণ, বুঝলা। এই ব্লাডের পিএইচ হচ্ছে কত বলো দেখি, রক্তের পিএইচ তোমরা জানো কিনা? রক্তের পিএইচ হচ্ছে 7.4, ঠিক আছে, পিএইচ অফ ব্লাড, পিএইচ অফ হিউম্যান ব্লাড, হিউম্যান ব্লাড 7.4, এটা হচ্ছে রক্তের পিএইচ। তো রক্ত, তুমি যখন অ্যাসিড খাও বা আদার্স কোনো কিছু খাও বা ক্ষার খাও, এগুলো আসলে তুমি যদি মানে খুব একটা তোমার এই পিএইচ এর পরিবর্তন করতে পারে না, ঠিক আছে, খুব একটা পিএইচ এর পরিবর্তন করতে পারে না। এটার মেকানিজম আমরা চতুর্থ অধ্যায়ে দেখবো। কোথায় দেখবো আমরা বলতো? কোন অধ্যায়ে দেখবো? ফোর্থ চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, রাসায়নিক পরিবর্তন, ওই অধ্যায়ের নাম। ওইখানে আমরা বাফার দ্রবণ ডিটেলসে দেখব, যে বাফার দ্রবণ কয় রকমের হয়, হ্যাঁ, কিভাবে কাজ করে, বাফার দ্রবণের ম্যাথ কিভাবে করতে হয়, ঠিক আছে, ইচ এন্ড এভরিথিং আমরা ফোর্থ চ্যাপ্টারে দেখবো। বাট বাফার দ্রবণ কি, এতটুকু আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে। সামি ভুইয়া পড়া শুরু করেন, এটা হচ্ছে আমাদের একটা খুবই প্রবলেম ভাইয়া। সামি, তোমাকে আমি একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের একটা বিগেস্ট প্রবলেম। তোমাদেরকে কে বা কারা যেন শিখিয়েছে যে তুমি যদি গাদা গাদা ম্যাথ করো তাহলে সেটা পড়া, আর তুমি যদি এই কথাবার্তাগুলো শোনো তাহলে সেটা পড়া না। আই এম এক্সট্রিমলি সরি সামি, মানে আই এম নট দ্যাট কাইন্ড অফ টিচার যে আমি তোমাকে শুধু গাদা গাদা ম্যাথ করিয়ে যাব।
এখানে প্রত্যেকটা কথা আমি যেগুলো বলেছি এটা তোমার জন্য, তোমার ইন্টারমিডিয়েট লাইফের জন্য এবং তোমার ইন্টার লাইফ, মানে নট ইন্টার লাইফ, ইন্টায়ার লাইফ, সারা জীবনের জন্য খুবই জরুরি। বুঝলা ভাইয়া? তো এটা কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, না ঠিক আছে সামি, ইটস ওকে। হুম, ওকে, চলো আমরা আস্তে আস্তে করব, ঠিক আছে? আমরা এইখানে আমাদের এইখানে কিছু পড়ার নাই, বাট এই এমসিকিউটা আমাদের আসে কোন দ্রবণে দেখা যায়, তাহলে তোমরা বলবা বাফার দ্রবণে সম আয়ন প্রভাব বেশি বেশি দেখা যায়, ঠিক আছে? ওকে, চলো তাহলে এবার আমরা আজকের টপিকের দিকে যাব, যে আজকে আমরা কি কি পড়বো। তো আমি শিখা পরীক্ষা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ভেবেছিলাম, তো আমি বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করলাম, বাট আসলে আমাদের যে লবণগুলো, আসলে কেমিক্যালের দাম তো অনেক, আবার কেমিক্যাল একবার শেষ হয়ে গেলে সেটা পাওয়াও খুব টাফ। সো কেমিক্যাল আমাদের কাছে খুব একটা পিওর কেমিক্যালটা না থাকায় আমি খুব একটা সুবিধাজনক কালার পাই নাই, যে কারণে শিখা পরীক্ষাটা আজকে আমি হয়তো দেখাবো না, ঠিক আছে? এটা আমাকে কেমিক্যাল ম্যানেজ করে দেন ইয়া করে দেখতে হবে। আর আমরা আজকে পড়বো হচ্ছে দ্রাবক নিষ্কাশন। খুবই সুন্দর একটা জিনিস, এবং এই জিনিসটা আমরা পড়তে যাচ্ছি হচ্ছে প্রায় 6 বছর পর। আমরা 6 বছর পর এই জিনিসটা পড়বো, মানে এই প্রথম তোমরা একটা ব্যাচ যারা এই জিনিসটা পড়তে যাচ্ছ 6 বছর পর, কারণ তোমাদের ফুল সিলেবাস, ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা যে কোনো আদার্স ক্লাসগুলো যদি দেখো, লাস্ট 5-6 ইয়ার্স এর যে অনশট ক্লাসগুলো তোমরা ইউটিউবে দেখো, বা আমরা যারা নিয়েছি, তোমরা এই দ্রাবক নিষ্কাশন টপিকটা কিন্তু পাবা না, কারণ এটা আগের শর্ট সিলেবাসে ছিল না। তো তোমাদের যেহেতু আবার ফুল সিলেবাস শুরু হয়ে গেছে, তো দ্রাবক নিষ্কাশন এই জিনিসটা কিন্তু তোমাদের আবার এখন পড়তে হবে। টপিকটা আমাদের সময়ে খুবই অ্যাভয়েড করার মতো একটা টপিক ছিল, ঠিক আছে? এবং একটু গোলমেলে লাগতো আমার কাছে, বাট টপিকটা খুবই ইজি। আমি কখনো আমার জীবনে ওরকম টিচার পাই নাই যে আমাকে দ্রাবক নিষ্কাশনটা ভালো করে পড়িয়ে দিবে, বাট আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সুন্দর করে দ্রাবক নিষ্কাশনটা পড়িয়ে দেওয়ার, ঠিক আছে? তো চলো আমরা দ্রাবক নিষ্কাশনটা পড়বো, ঠিক আছে? ওকে, তো শিখা পরীক্ষা পরে আমরা দেখবো হচ্ছে দ্রাবক নিষ্কাশন। তো দ্রাবক নিষ্কাশন জিনিসটা কি আমি তোমাকে একটু বলি। আগে তুমি বোঝো যে হোয়াট ইজ সলভেন্ট এক্সট্রাকশন, ঠিক আছে? এক্সট্রাক্ট করে নিয়ে আসা বা নিষ্কাশন। আচ্ছা, নিষ্কাশন মানে আমি তোমাদেরকে, তোমরা হয়তো অনেকে বুঝতে পারতেছে না যে দ্রাবক নিষ্কাশন কি। আচ্ছা, ধরো তোমাকে আমি একটা কথা বলছি, যে ধরো রুমের মধ্যে পানি পড়ে আছে, ঠিক আছে? ফিল করো বিষয়টা, তাছাড়া ফিল করতে পারবা না। ধরো রুমে পানি পড়ে আছে, পানি পড়ে গেছে, তুমি খাইতে খাইতে মনে করো তুমি গ্লাসটা ধাক্কা দিয়েছো, গ্লাস থেকে পানি তোমার পুরো হচ্ছে ইয়াতে পড়ে গিয়েছে, রুমে পড়ে গিয়েছে। তো তুমি কি করো বলো তো ভাইয়া? ওই সময়টাই ওই পানিটা তুমি কি দিয়ে মোছো বা পরিষ্কার করো? পানিটা তুমি কি দিয়ে পরিষ্কার করো? এক একজন এক এক জিনিস দিয়ে পরিষ্কার করে, আমি একটু জানতে চাই তোমরা কি দিয়ে পরিষ্কার করো? কাপড় দিয়ে পরিষ্কার করো, তেনা দিয়ে পরিষ্কার করো, কেউ কেউ টিস্যু দিয়ে পরিষ্কার করো, কেউ কেউ ফোম দিয়ে পরিষ্কার করো, ফোম দিয়ে, তাই না? তো এই হচ্ছে বিষয়, কেন পরিষ্কার করো? কেন তোমরা হচ্ছে টিস্যু বা ফোম দিয়ে বা ওই কাপড়টা দিয়ে পরিষ্কার করো বলো দেখি? কেন করো আমি একটু জানতে চাই, দেখি কেন করো এটা? কারণ ওই পানিটা ওই কাপড়ের গায়ে লেগে যাবে, কাপড়টা ওই পানিটা শুষে নিবে অল্প পরিমাণে, তাই না? বা ওই যে যে ফোমটা দিবা, ওই ফোমটা কিছু পরিমাণ পানি শুষে নিবে ভিতরে, এই কাজটার জন্যই তো করো, তাই না? তাছাড়া তো তুমি হাত দিয়েও এরকম এরকম করে ফেলতে পারতা, এভাবে মুছে ফেলতে পারতা, হাত দিয়েও তো মুছে ফেলতে পারতা, বাট তোমার হাত কি পানি শোষণ করে নিতে পারবে? পারবে না। বাট ওই যে তুমি যে ফোম, বা ওই যে তুমি যে কাপড় বা নেকড়া বা তেনা যেটাই বলো না কেন, হ্যাঁ, বা গামছা, ওইটা দিয়ে ওই পানিটা শোষণ করে নিচ্ছে, শুষে নিচ্ছে, যে কারণে তুমি ওইটা দিচ্ছ। তো এটাকেও তুমি ভাবতে পারো যে এই মানে অল কাইন্ড অফ কি করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে নিজের মধ্যে। তাহলে তোমার সুবিধার জন্য তুমি আরেকটা জিনিসকে দিয়ে এই পানিটাকে অ্যাবজর্ব করায় নিচ্ছ। তো এখানেও আমরা সেই বিষয়টাই দেখব, সেই বিষয়টাই আমরা দেখব। বিষয়টা একটু ফিল করো, দেখো তুমি হাত না দিয়ে নেকড়া দিয়েছিলা বা ফোম কেন দিয়েছিলা? যাতে মানে ওই জিনিসটা তোমার কিসে শোষিত হয়ে যায়, ফোমের মধ্যে শোষিত হয়ে যায়। এখন কথার কথা, ধরো বুঝবা, ভালো করে বুঝবা, এই দ্রাবক নিষ্কাশন ম্যাথ করার থেকে বোঝা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা,
এই জিনিসটার নাম হচ্ছে সেপারেটিং ফানেল, ঠিক আছে? এই জিনিসটার নাম হচ্ছে গিয়ে ভাইয়া সেপারেটিং ফানেল। এটার নাম কি বললাম বলতো? এইটার নাম হচ্ছে সেপারেটিং ফানেল। এটা আঁকাও সুন্দর করে। এটা পিপেট বা বুলেট না, এটার নাম হচ্ছে সেপারেটিং ফানেল। সেপারেটিং ফানেল, ওকে? সেপারেটিং ফানেল, ওকে? আচ্ছা, মানে যেটা দিয়ে সেপারেট করা যায়, যে কোনো কিছু সেপারেট করা যায়, এটাকে বলা হচ্ছে সেপারেটিং ফানেল। খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝবা, খুবই মনোযোগ দিয়ে বুঝবা, হ্যাঁ, প্রত্যেকে, ইচ এন্ড এভরিওয়ান, কারণ একটু খুবই সিরিয়াস টপিক এটা। তো এইখানে মনে করো প্রথমে কিছু মানে একটা দ্রাবক বা দ্রবণ এখানে আছে। তো এখানে মনে করো এ প্লাস বি এর দ্রবণ আছে, এ প্লাস বি, ঠিক আছে? এ প্লাস বি এখানে আছে, কথার কথা। আচ্ছা, এবার তুমি এক কাজ করলা ভাই, তুমি এক কাজ করলা। ও, ওকে ওকে ওকে। তো আমি এটাকে যদি, আচ্ছা সরি, আমি একটু এক কাজ করি, একটু কাজ করি আমি, তোমাদের যাতে বুঝতে ইজিয়ার হয়। আচ্ছা, এইটাকে আমি কপি পেস্ট করি। এই তিনটা বানাইলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি কি ছিল ভাই বলতো? এখানে ছিল হচ্ছে এ প্লাস বি, মনে করো এ প্লাস বি কোনো একটা কিছু, এ প্লাস বি, ওকে, ভালো কথা। এখন তুমি চাচ্ছ এখান থেকে এ জিনিসটাকে আলাদা করতে, তুমি এ কে আলাদা করে নিয়ে আসতে চাচ্ছ। তাহলে তোমার কি করতে হবে দেখি, তুমি বলো। মানে তোমরা তো অনেক ফিজিক্স ম্যাথ পড়ে আসছো, তো তুমি তোমার ম্যাথমেটিক্স দিয়ে তুমি এটাকে আলাদা করতে পারবা? আমি এ কে আলাদা করতে চাই, এ আর বি আছে, আমি এ কে আলাদা করতে চাই। অনেক ম্যাথ কাজে লাগাতে পারলেও তুমি কি এটা, তুমি মনে করো খুবই ম্যাথ জানো, ঠিক আছে, ম্যাথে তুমি হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তুমি এই ম্যাথ দিয়ে এই এ কে আলাদা করতে পারবা? কিভাবে আলাদা করতে পারবা বলো? মাইনাস করতে হবে, সাবাস। তাহলে তুমি যেটা করবা, এখানে মনে করো এ আর বি আছে, ঠিক আছে, এখানে তুমি মাইনাস এ লিখে দিবা, তাহলে এ আর এ কেটে যাবে, বি থাকবে। সাবাস, আরে জানে কত, হ্যাঁ, এ তো বড় পাগল, হ্যাঁ, তো বিশাল বড় পাগল, সাবাস। হ্যাঁ, কবি বলেছেন, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, হ্যাঁ, পাগলের কাছে গেলে পাগল হবি, বুঝবি শেষে। সাবাস। তো এই হচ্ছে এ আর বি, সো তুমি এটাকে ম্যাথমেটিক্স দিয়ে আলাদা করতে পারছো না। যদি তোমার হাতে ওই সুযোগ থাকতো যে তুমি এখানে একটা মাইনাস এ লাগাই দিতা, তাহলে এ আর এ কাটাকাটি হয়ে যাইতো, হ্যাঁ, যে তুমি এটাকে নিয়ে চলে আসতে পারতা, বা মাইনাস বি দিয়ে দিলে বি বি কাটাকাটি হয়ে যাইতো, এ নিয়ে চলে আসতে পারতা। বাট এটা তো হচ্ছে না, ঠিক আছে? তাহলে এখন কি করা যাইতে পারে? শোনো 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 শোনো, তোমরা ছোটবেলায় একটা জিনিস পড়ে আসছিলা, লাইক ডিজলভস লাইক, মানে সমজাতীয় জিনিস সমজাতীয় জিনিসে দ্রবীভূত হয়, পড়ে আসছিলা এই কথাটা? সুন্দর করে বুঝবা, এটা না বুঝতে পারলে আজকের ক্লাসে আর কোনো কাজ নাই। আজকের ক্লাসে আমরা দ্রাবক নিষ্কাশনই পড়বো, আর এই দ্রাবক নিষ্কাশন যদি না বোঝো, কলেজ থেকে যদি কঠিন কোশ্চেন করে এখান থেকে ম্যাথ দিয়ে দিলে তুমি শেষ, ঠিক আছে, তুমি একদম শেষ। লাইক ডিজলভস লাইক, ডিজলভস লাইক মানে হচ্ছে পোলার দ্রাবকেই দ্রবীভূত হয়। কি বললাম? পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। যেমন আমি যদি বলি রতনে রতন চেনে, পাগলে পাগল চেনে, ঠিক আছে? তো এরকমই পোলার জিনিসের সাথে মিক্স হবে, অপোলার কোনো কিছুর সাথে মিক্স হবে না। যেমন ধরো পানি, H2O, এটার নাম কি ভাইয়া? পানি। এটার নাম কি? এটার নাম কি? এটা পানি, এটার নাম হচ্ছে বেনজিন, তাই না? বেনজিন, কেউ বেনজির বইলে ফেলো না আবার, ঠিক আছে? বেনজিন, পানি আর বেনজিন এরা কখনোই মিক্স হবে না, এরা কখনোই মিক্স হবে না।
মানে হবে বাট খুবই অল্প, কারণ পানি হচ্ছে গিয়ে ভাইয়া পোলার, এটা প্লাস মাইনাস হইতে পারে, এইচ প্লাস ও এইচ মাইনাস হইতে পারে, কথার কথা। তাহলে এই পানি কখনোই এটার সাথে মিক্স হবে না খুব একটা, তাহলে এটা হচ্ছে পোলার, ঠিক আছে, আর এটা হচ্ছে অপোলার। অপোলার, তো পোলার অপোলার এটা মিক্স হবে না, ঠিক আছে, অল্প পরিমাণে হইতে পারে, খুব বেশি হবে না। মহিমা আক্তার, সাবাস, ও উত্তর দিয়ে ফেলেছে অলরেডি। তার মানে দেখো, আমি মনে করো যে তোমার কাছে এখানে পানি আছে, কথার কথা, যে এখানে পানি আছে আর বেনজিন আছে, ধরো এ হচ্ছে পানি আর বি হচ্ছে বেনজিন, তাহলে তুমি এখান থেকে পানিকে কিভাবে আলাদা করে নিয়ে আসতে পারবা? তাহলে তুমি এখান থেকে পানিকে কিভাবে আলাদা করে নিয়ে আসতে পারবা? তুমি ভাবো, একটু ভাবো, পানি হচ্ছে পোলার, বেনজিন হচ্ছে অপোলার, ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাই ওরা তো মিশে থাকবে না, ছেড়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মনে করো ওরা মিশে নাই, বাট তুমি কিভাবে পানিটাকে অ্যাটলিস্ট টোটালি বের করে নিয়ে আসতে পারবা? ওবায়দুল কইতেছে তাপ দিয়ে, সেটা তো ভিন্ন রে বাবা, তাপ টাপ কেন যাচ্ছ? হ্যাঁ, জান্নাত সঠিক উত্তর দিয়েছো। আর কেউ? তাহলে তুমি আরেকটা পোলার কোনো কিছু দাও এখান দিয়ে, আরেকটা পোলার কোনো কিছু দাও, পোলার, তুমি আরেকটা পোলার যখন কোনো কিছু দিবা, তখন এই পানিটা এই পোলারের সাথে মিশে যাবে, আর বেনজিনটা আলাদা হয়ে যাবে পুরাপুরি। তখন বেনজিনটাকে তুমি বের করে নাও, পানি তখন তোমার ওই পোলারের সাথে চলে গেল। বুঝতে পারছো বিষয়টা? আমার কথা কি, মানে আমি তোমাকে বলতেছি না যে এরকমটা করতেই হবে, বাট এটা কি তুমি ফিল করতে পারতেছো যে পানি পোলার, এই অপোলার, মনে করো কিছুটা কিছুটা মিক্স আছে, এখন তুমি যদি একটা পোলার দাও, তাহলে পানি কি হবে? পানি পুরোপুরি ওই পোলারের সাথে চলে যাবে, বেনজিন আলাদা থেকে যাবে, তাই না? So, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়, তো এটাকেই বলা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। তা আমি পানি আর পোলারের জিনিসে এখন আগে আগে যাচ্ছি না, পরে আসি ওইটাতে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম একটা, ঠিক আছে। কমন সেন্স লাগবে ভাই এখানে, তোমার ম্যাথমেটিক্যাল স্কেলের থেকে কমন সেন্স বেশি লাগবে, আগে কমন সেন্স কাজে লাগাও। আচ্ছা, এখন তুমি মনে করো একটা কিছু দিলা সি, কি দিলা? সি দিলা। শোনো, বোঝো বোঝো বোঝো, এখন গুলাবি কালারের সি দিলা, কি কালার? এই যে গুলাবি কালারের যেটা তুমি দিলা, এটা হচ্ছে ভাইয়া সি। এটা কি? এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। যখনই তুমি এই গুলাবি কালারের সি দিলা, আর নিচে কি ছিল? নিচে ছিল তো ভাইয়া এ প্লাস বি। এখন দেখা গেল যে এ যৌগটি, এ যৌগটি বা এ দ্রব, লিখো এ দ্রবটি, এ দ্রবটি সি দ্রবণে বা সি দ্রাবকে, সি দ্রাবকে বেশি দ্রবণীয়। মানে এই যে এ আছে, এই এ দ্রবটা সি দ্রাবকে বেশি দ্রবণীয়, তাহলে সি কি হবে বলতো? সি কি এখানে থাকবে? ঠিক আছে, মনে করো মনে করো মনে করো, ছেলেরা ভালো ফিল করতে পারবা, ঠিক আছে, যে জীবনে ছ্যাঁকা খাইছো, ঠিক আছে, মানে আমি এই এক্সাম্পল গুলো টানতে চাই না, বাট কেমিস্ট্রি পড়াইতে গেলে এক্সাম্পল গুলো টানা লাগে, তোমরা মানে এটাকে পজিটিভলি নিবা বোঝানোর জন্য, ঠিক আছে। এই যে মনে করো তুমি, ঠিক আছে, এই মনে করো হচ্ছে, ঠিক আছে, যাও, মানে আমি কোনো উল্টাপাল্টা এক্সাম্পল দিচ্ছি না, ভালো এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। তোমরা দুষ্টু বলা পাই না, তোমরা মাইন্ড করে ফেলবে, ঠিক আছে। এটা না তো তোমরা ভিডিও করে ভাইরাল করে দিবা যে দেখুন শিশির ভাই কি পড়াচ্ছে। এটা মনে করো তুমি, আর এটা মনে করো তোমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড, মাইন্ড ইট, বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। এনে মনে করো একটা কি টিপি। টিপি মানে কি ভাই? টিপি মানে হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে, হোক সেটা তোমার বেস্ট ফ্রেন্ড, হোক সেটা তোমার মানে যে কেউ, সব জায়গায় একটা থার্ড পার্টি থাকে, ঠিক আছে। তো তুমি তোমার বেস্ট ফ্রেন্ড থার্ড পার্টি, তো এখন মনে করো তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে তোমার বেশ ভালো একটা বন্ডিং আছে, বাট হঠাৎ করে দেখা গেল এই থার্ড পার্টির সাথে তোমার বেস্ট ফ্রেন্ডের বেশ ভালো একটা বন্ডিং শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো তখন তোমার বেস্ট ফ্রেন্ড কি আর তোমার সাথে থাকবে? তখন তোমার বেস্ট ফ্রেন্ড তোমার সাথে থাকবে না, তখন ও হচ্ছে তোমার যে
থার্ড পার্টি ফ্রেন্ড আছে, ওর কাছে চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে হচ্ছে। এ দ্রবটা সি দ্রাবকে বেশি দ্রবণীয়, এই এ দ্রবটা সি দ্রাবকে বেশি দ্রবণীয়, তাহলে এ কি আর বি এর কাছে থাকবে বলতো? এ কি বি এর কাছে থাকবে? আরে বল না, থাকবে? থাকবে না। এ তখন কি হয়ে যাবে? এমনি উঠে উঠে দৌড় মারবে উপরের দিকে, তাই না? এ দৌড় মারবে। ঠিক আছে, তো নর্মালি যে জিনিসটা হবে কিছুক্ষণ পরে, নর্মালি যে জিনিসটা হবে, কিছুক্ষণ পরে নর্মালি যে জিনিসটা হবে যে এখান থেকে এখানে মনে করো থেকে যাবে শুধু বি, আর এটা হয়ে যাবে সি, আর এটা সব এখানে চলে আসবে, এই জিনিসটা হবে। ঠিক আছে, এই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। এখান থেকে তুমি যে বি দ্রাবকটা ছিল, এখন বিটা শুধু নিচে থেকে গেল, তাহলে এখন যদি তুমি এই জিনিসটা খুলে দাও, এই ছোট্ট বন্ধুটাকে যদি তুমি খুলে দাও, তাহলে এখান থেকে তোমার বিটা পড়ে যাবে খুলে 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 খুলে। তখন তুমি এই বিটাকে কি করবা? কনিক্যাল ফ্লাক্সে সংরক্ষণ করে নিতে পারবা। ঠিক আছে, আর সিটা চলে গেল, তাহলে বি দ্রাবকটাকে তুমি নিষ্কাশন করে নিয়ে চলে আসতে পারলা। বোঝা গেছে? ফিল করা গেছে? বলো, বোঝা গেছে, ফিল করা গেছে কিনা? তাহলে দ্রাবক নিষ্কাশন এই পুরো জিনিসটা বোঝা গেল। এটা কি কোনো ম্যাথমেটিক্যাল কিছু? এটা হচ্ছে কমন সেন্স। ওকে, এখন কথা হচ্ছে যে কখনোই, মনে করো কখনোই পুরোপুরি এ এখানে চলে যায় না, এটা আমরা বলতেছি তাই যে পুরোপুরি এ এখানে চলে গেছে। কখনো কি এটা সম্ভব হবে? তোমরাই বলো যে এই মানে এখানে যত পরিমাণ এ ছিল, এই পুরোপুরি এ এখানে চলে গেছে, এটা কি কখনো হবে? কখনোই হবে না, কখনোই হবে না। এটা কি প্র্যাকটিক্যাল দেখাবেন ভাই? ভাই আমি তো চাই তোমাদের সব প্র্যাকটিক্যাল দেখাইতে, কিন্তু আসলে মানে মানে এটা আমি বুয়েটের ল্যাবে করেছি, ঠিক আছে, বাট এটা তোমাদেরকে দেখাইতে গেলে যে পরিমাণের সেটআপ লাগবে আর যে পরিমাণের কেমিক্যাল লাগবে, তার কোনো কিছুই আমাদের কাছে হয়তো বা নাই, বাট আমি দেখবো এটা তোমাদেরকে দেখানো যায় কিনা। আই উইল ট্রাই। ঠিক আছে, সো কখনোই পুরোপুরি এ এখানে চলে যায় না। কথার কথা, মনে করো যে এ যদি এখানে 100 মোল থাকে, মনে করো এ এখানে 100 মোল আছে, তো দেখা যাবে যে এখানে 95 মোলই চলে গেছে, 95 মোল চলে গেছে, আর এটার সাথে মনে করো 5 মোল এ থেকে যায়, 5 মোল এ থেকে যায়। বুঝতে পারছো? এরকম জিনিসটা হয়। তাহলে কি হলো, আমি পুরোটা রিপিট করি, যারা বোঝো নাই আবার ভালো করে বোঝো। যে তোমার এখানে এ ছিল, বি ছিল, এ ছিল 100 মোল, আর বি মনে করো কিছু ছিল একটা। ঠিক আছে, আচ্ছা, তো এখন তুমি এই এটাকে আলাদা করতে চাও, মানে তুমি চাচ্ছ আসলে বি জিনিসটাকে আলাদা করতে, তাহলে তোমার এই এ এটাকে কি করতে হবে? সামহাও আলাদা করতে হবে। আসলে একটাকে আলাদা করলে আরেকটা আলাদা হয়ে যাবে। তাহলে এর প্রতি ভালোবাসা আছে এরকম কোনো কিছু একটাকে তোমার নিয়ে আসতে হবে যাতে এ ভেঙে যায়। তো এর প্রতি ভালোবাসা আছে এরকম একটা জিনিস হচ্ছে সি। তো আমরা সি কে যখন এর মধ্যে দিলাম, তাহলে এ দ্রবণটা সি দ্রাবকে বেশি দ্রবণীয়, মানে এ দ্রবটা সি দ্রাবকে বেশি দ্রবণীয়। তাহলে যখনই আমি সি দিলাম, সি এর প্রতি তো ভাই এর অনেক বেশি ভালোবাসা, তখন এ দ্রবটা এভাবে ওর কাছে চলে যাবে, সি এর কাছে চলে যাবে। তো 100 মোল এ ছিল, তখন দেখা যাচ্ছে যে 95 মোল এ সি এর কাছে চলে গেল, 5 মোল এ বি এর কাছে থেকে গেল। তো এই 5 মোল আসলে খুব একটা যায় আসে না, ঠিক আছে, কারণ 100 ছিল 5 আছে এখন। এটা এই 5 মোলটাকে বের করার জন্য আবার এক্সট্রা করে সি দেওয়া লাগবে। এভাবে কয়েকবার যদি আমি ঝাঁকাই, ঠিক আছে, তাহলে দেখবা যে পুরোপুরি এটা গায়েব হয়ে গেছে, বিটা আমি পুরোপুরি পেয়ে যাচ্ছি। বোঝা গেছে ভাই? ঠিক আছে, মানে কি করতে হবে, এই যে বি প্লাস 5 মোল এ, এটা তো তুমি এখানে নিয়ে আসলা, এখানে কি থাকতেছে তাহলে বি প্লাস 5 মোল এ। এবার এটাকে তুমি আরেকটা সেপারেটিং ফানিলে নিবা, আবার তুমি সি যোগ করবা, তারপরে দেখা যাচ্ছে পাচ্ছ এ প্লাস 1 মোল এ, আবার নিয়ে আসো, আবার সেম ভাবে সি দাও, আবার করো। এভাবে তুমি বারবার বারবার করতে 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 পুরো বিটাকে তুমি পিওর ভাবে পেয়ে যাবা। দ্যাটস ইট। শাবাশ। ফিল করা গেছে কিনা তাই বলো। মানে আসলে এটা ম্যাথমেটিক্যাল জিনিসটা তো ভাই আসলে ক্যালকুলেশন, বাট এটা ফিল যদি না করতে পারো তাহলে খুব একটা লাভ নাই তোমার।
এই জীবন রেখে খুব একটা লাভ নেই। এ উপরে গেছে কিভাবে? ওই যে বললাম আসলে ওর তো এর প্রতি ভালোবাসা রে ভাই, তাহলে ও যাবে না সি এর কাছে? চলে যাবে। আচ্ছা, তো এটা তো হচ্ছে নরমালি ল্যাবে করা হয়, এটা হচ্ছে ল্যাব সেটআপ, এটা হচ্ছে ল্যাব সেটআপ, বুঝছো? বাট এটা যখন হচ্ছে তুমি, মানে আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কি করি? আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়াররা ব্যবহার করি হচ্ছে এক্সট্রাক্টর। কি ব্যবহার করি ভাই? এক্সট্রাক্টর ব্যবহার করি। কি ব্যবহার করি ভাই? এক্সট্রাক্টর ব্যবহার করি। এই যে, ঠিক আছে, হইলো এটা। তো এক্সট্রাক্টর ব্যবহার করলে যে জিনিসটা হয়, যে ধরো এই এক্সট্রাক্টরটাকে যদি আমি একটু ঘুরাইতে চাই, মানে এটা আসলে থাকে হচ্ছে এইভাবে, এইভাবে এইভাবে থাকে। সো মনে করো এখানে, এখান দিয়ে মনে করো a প্লাস বি দেওয়া হচ্ছে, আর এখান থেকে মনে করো সি দেওয়া হয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে এক্সট্রাক্টর, ঠিক আছে? এটার নাম হচ্ছে এক্সট্রাক্টর। ছোট 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 ইউনিট আছে এখানে। এটাকে পাম্প করে a প্লাস বি এখান থেকে দেওয়া হয়, আর এখান থেকে সি ঢালা হয়। তাহলে দেখাচ্ছে, শোনো, তাহলে শোনো 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 কি হবে, কি জিনিসটা হবে শোনো। এখান দিয়ে সি নামা শুরু করবে, ঠিক আছে? ঠিক আছে, এখান থেকে মনে করো, এখানে মনে করো 100 মোল এ আছে, ঠিক আছে? 100 মোল এ আছে। তাহলে এখান থেকে সি নামা শুরু করবে, সি, এখান থেকে নামা শুরু করবে সি, এখান দিয়ে সি নামবে, এখান দিয়ে সি নামবে, সি, 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 এই সি এখান দিয়ে নামবে। আর এখান দিয়ে কি উঠবে ভাই? এখান দিয়ে উঠবে হচ্ছে এ প্লাস বি, এখান দিয়ে উঠা শুরু করবে এ প্লাস বি, এখান দিয়ে উঠা শুরু করবে হচ্ছে এ প্লাস বি, এখান দিয়ে উঠবে এ প্লাস বি, এ প্লাস বি, এখান দিয়ে উঠবে এ প্লাস বি, এখান দিয়ে আবার বের হবে এ প্লাস বি। এখন কথা হচ্ছে ভাই, আর এখান থেকে আবার বের হবে হচ্ছে সি, এখান থেকে বের হবে সি। আচ্ছা শোনো, এখানে কোনো এ ছিল বলতো? এখানে কোনো এ ছিল না। সি প্লাস 0 মোল এ, সি প্লাস 0 মোল এ, এটা ছিল এখানে। আর এখানে বি প্লাস 100 মোল এ। তাহলে আমি যত উপরে উঠবো, আমার এই বি এর সাথে এ এর মোল কমবে না বাড়বে? এটা পাম্প করা হয় ভাই, পাম্প, পাম্প। এই সৌমিতা দেব ও বলতেছে এ প্লাস বি কিভাবে উপরে উঠে। মানে তোমাদের মাথায় এত পরিমাণে বুদ্ধি কম, হ্যাঁ? এই 5 তলায় বা 6 তলায় থাকো, বা 2 তলায় থাকো, এমন কোন বান্দা এখানে আসো? 5 তলায় বা 6 তলায় বা 2 তলায় থাকো, এমন কোন বান্দাই না আসো? ইয়েস অর নো? আসো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাদ দাও, সবই বাদ দাও, বাদ দাও। তুমি যে কারো বাসায় মোটর আছে, মোটর, ওই যে ছাদের উপরে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি, পানি ফিল করে, তো ওই পানিটা কোত্থেকে আসে? মাটি থেকে আনা হয় না? মাটির নিচ থেকে। ওই পানিটা কেমনে আসে রে ভাই? আসমান থেকে জিন দিয়ে আসে? এই বলো তো কি রে? কমন সেন্স, কমন সেন্স, কমন সেন্স। ওই মাটিটাকে নিচ থেকে কিমনে আনা? পাম্প দিয়ে আনা হয়, ঠিক আছে? মাটির নিচের পানি ওই ট্যাঙ্কির উপরে রাখতেছো কিভাবে? পাম্প দিয়ে। তাহলে এটাকে তুমি এই অতদূর নেওয়া যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে, কেন যাওয়া যাবে না? বুঝছো? বোঝা গেছে? তাহলে ক্লিয়ার হইতে পারে, তোমরা ছোট বাচ্চা, ঠিক আছে, প্যারা নাই, মজা করলাম। জিজ্ঞেস করবা, প্রশ্ন আসলে জিজ্ঞেস করবা, আমি উত্তর দিব। হুম, তাহলে দেখো, তাহলে এখানে কোনো এ ছিল না। দেখো ভাই, এখানেও মানে যত নিচে নামতেছে এটা তত উপরে উঠবে। তাহলে এখানে কিছু মিক্সিং হবে, জিগ 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 জিগ, এখানে কিছু মিক্সিং হবে, জিগ জিগ, এখানে মিক্সিং হবে, এখানে মিক্সিং হবে, এখানে মিক্সিং হবে, এনে মিক্সিং হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় যত মিক্স হবে, সি এর সাথে এ চলে যাবে। মনে করো এখানে সি এর সাথে 2 মোল এ আসলো, এখানে সি এর সাথে 5 মোল এ আসলো, এখানে সি এর সাথে মনে করো 15 মোল এ আসলো, এখানে সি এর সাথে মনে করো 30 মোল এ আসলো, এ, ঠিক আছে? সি তো সি এর জায়গাতেই থাকবে। মনে করো সিও কিছু যাইতে পারে এদিকে, সেটা ভিন্ন ইস্যু, বাট আমরা ধরছি যাবে না। এখানে 50 মোল এ আসলো সি এর সাথে, আর এখানে সি এর সাথে আসলো মনে করো
80 মোল এ, ঠিক আছে, 80 মোল এ। তাহলে এখানে কত মোল থাকবে রে ভাই? ঠিক আছে, তাহলে বের হবে কত মোল এটা বলো তো। এখানে 80 মোল এ সি নিয়ে বের হয়ে গেল, তাহলে এখানে বাকি থাকবে 20 মোল এ। তাহলে দেখো 100 মোল এ ঢুকেছিল আর 20 মোল এ বের হইলো, বাকি 80 মোল এ কে নিয়ে চলে গেল? সি নিয়ে চলে গেল। তাহলে তুমি বিটা পাইলা কিনা বেশি বেশি। এভাবে তুমি এটাকে ঘুরিয়ে এনে আবার দাও, আবার দাও, আবার দাও, এভাবে ঘুরিয়ে আনো, এটাকে ঘুরিয়ে এনে আবার দিবা, ঠিক আছে। এভাবে চলতেই থাকবে, এই প্রসেস চলতেই থাকবে, বুঝছো? চলতেই থাকবে, চলতেই থাকবে, একটা সময় তুমি এখান থেকে পিওর বি পাবা, পিওর বি। এই যে তুমি দ্রাবক নিষ্কাশন করে ফেললা, এভাবে তুমি দ্রাবক নিষ্কাশন করে ফেললা। ভাই আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলতেছি, এক্সট্রাক্টর মানে বাংলাদেশে কেমিক্যাল ইঞ্জিনিয়ার বাদে আসলে এক্সট্রাক্টর কেউ পড়ায় না, বাট আমি তোমার এটা বুঝাই দিলাম, ঠিক আছে। এগুলো আমরা অনার্স যখন পড়ি তখন আমরা এগুলো পড়তেছি, ঠিক আছে, এই 6-7 মাস আগে পড়লাম আমরা এগুলো। বাট এটার সাথে খুব ভালো রিলেটেড হয়, এটা হচ্ছে আমরা ল্যাবে করি ছোট স্কেলে, বাট যখন বড় লার্জ স্কেলে করা হয়, কারণ এই জিনিসগুলো তো খুবই ছোট ছোট, বাট এগুলো মনে করো এক একটা 2 তলা 3 তলা সমান সমান এক্সট্রাক্টর থাকে, তখন এখানে আমরা বেশি পরিমাণে এক্সট্রাক্ট করতে পারি। ওকে, তাহলে এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে এক্সট্রাক্টর, লিখে রাখো, এক্সট্রাক্টর, ঠিক আছে। আচ্ছা, তাহলে বোঝা গেল সলভেন্ট এক্সট্রাকশন আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তাহলে এবার আমাদেরকে একটু সংজ্ঞাটা পড়ো দেখি। ও আচ্ছা, আমরা এই যে পৃথকীকরণ করছি কিসের উপর ভিত্তি করে বলো দেখি, কিসের উপর ভিত্তি করে আমরা পৃথকীকরণ করছি? আংশিক পাতনের মতো লাগতেছে কেন ভাই? কেন আংশিক পাতনের মতো লাগতেছে? আংশিক পাতনে হিট দিয়ে, তাপ দিয়ে, একটারে বের করে দিয়ে একাকার অবস্থা, এটা তো আংশিক পাতনের সাথে কোনো মিল নাই। এটা তাহলে দ্রবণ দ্রাব্যতার উপর ভিত্তি করে আমরা এটা করতে পারছি, তাই না? কিসের উপর ভিত্তি করে? দ্রাব্যতার উপর ভিত্তি করে। দ্রাব্যতা, যার দ্রাব্যতা মানে এই যে দেখো এ ছিল, এর দ্রাব্যতা সি তে বেশি, তাহলে এ কি চলে যাবে? সি এর সাথে চলে যাবে, আর বি পেয়ে গেলাম। তাহলে দ্রাব্যতার উপর ভিত্তি করে, ঠিক আছে, দ্রাব্যতার উপর ভিত্তি করে। যেমন তোমাকে আমি যদি এখন বলি ভাই, ঠিক আছে, ধরো তোমাকে আমি বললাম যে তুমি একটা এক্সট্রাকশন ইউনিট নিবা, ঠিক আছে, মনে করো এরকম তুমি একটা এক্সট্রাকশন ইউনিট নিবা, ঠিক আছে। ঠিক আছে, তুমি একটা এক্সট্রাকশন ইউনিট মনে করো নিলা এইভাবে, ঠিক আছে। এখন তুমি এখান থেকে দিলা মনে করো হচ্ছে, তুমি এখান থেকে দিলা মনে করো হচ্ছে কথার কথা পানি প্লাস কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে দিস ইজ পোলার, দিস ইজ পোলার এন্ড দিস ইজ নন পোলার, নন পোলার, ঠিক আছে। আর এখান দিয়ে তুমি দিলা হচ্ছে বেনজিন, কি দিলা? বেনজিন, বেনজিন ইজ অলসো আ নন পোলার, বেনজিন ইজ অলসো নন পোলার, বেনজিন কি এরকম না? নন পোলার। তাহলে বলো তো ভাই, এখান দিয়ে যখন বের হবে, মানে এটা তো নিচে এদিক দিয়ে আসবে, এখানে আসবে, এদিকে যাবে, এদিকে যাবে, তো বেনজিনটা যখন এখান দিয়ে বের হবে তখন কাকে নিয়ে বের হয়ে যাবে বলো? বেনজিনটা যখন এখান দিয়ে বের হবে কাকে নিয়ে বের হবে? এখান দিয়ে যখন বেনজিনটা যাবে কাকে নিয়ে বের হবে, নাকি কাউকে নিয়ে বের হবে না? কারণ এটা নন পোলার, এই বান্দাও নন পোলার, তাহলে নন পোলার জিনিসটা পুরো নন পোলারে নিয়ে বের হয়ে যাবে, CCl4 এ নিয়ে বের হয়ে যাবে। আর পানিটা তাহলে কি হয়ে যাবে? আস্তে আস্তে পিওর পানি, পিওর ওয়াটার এখান দিয়ে বের হয়ে যাবে। মানে এটা একটা আইডিয়াল কন্ডিশন, পিওর ওয়াটার কখনোই ওইভাবে পাওয়া যাবে না, বারবার এক্সট্রাক্ট করে 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 এটা করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা এখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের দিকে যাইতে হবে। হ্যাঁ, কারণ আসলে আমাদের দেশে তো আসলে থিওরিটিক্যাল পড়া পড়ে তো খুব একটা ভাত নাই, ঠিক আছে, আমাদেরকে ম্যাথমেটিক্যালের দিকে যেতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন কিন্তু ম্যাথমেটিক্যালের দিকে যাব, সবাই তাহলে রাজি? সবাই রেডি? হ্যাঁ,
মানে খাতা কলম সবকিছু রেডি করো, আগে আমরা সূত্র পড়বো, ঠিক আছে? ও দ্রাবক নিষ্কাশনের সংজ্ঞাটা দেখে নাও। দেখো বলছে যে প্রক্রিয়ায় কোনো উপযুক্ত দ্রাবক ব্যবহার করে কোনো ভেজাল মিশ্রণ থেকে কাঙ্ক্ষিত উপাদানটিকে সুনির্দিষ্ট উপযোগী দ্রাবকে দ্রবীভূত করে, ঠিক আছে, এই কথাটা বাদ দাও আপাতত, বন্টন গুণাঙ্ক, ঠিক আছে, সেই প্রক্রিয়াকে দ্রাবক নিষ্কাশন বলে। মানে যে প্রক্রিয়ায় তুমি এই যে মনে করো এখানে একটা দ্রাবক এখানে একটা দ্রাবক কোনোভাবে যদি বের করে নিয়ে আসা যায় তুমি নিজের মতো করে লিখতে পারবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে, হ্যাঁ, আচ্ছা হইল। এই যে সলভেন্ট এক্সট্রাকশন বলা হয় এটাকে, দ্রাবক নিষ্কাশন। বন্টন গুণাঙ্ক পরে আসছি, এই কথাটা পরে। যে প্রক্রিয়ায় কোনো উপযুক্ত দ্রাবক ব্যবহার করে, ওই যে উপযুক্ত দ্রাবক মানে কি বলো, এখানে আমি কার্বন টেট্রাক্লোরাইডকে পৃথক করতে চাচ্ছিলাম, এজন্য আমি উপযুক্ত দ্রাবক কি নিলাম, বেনজিন নিলাম। সো দিস ইজ মাই কি উপযুক্ত দ্রাবক, ঠিক আছে? সুইটেবল কি বলা হয় এটাকে, ইংরেজি জিনিসগুলো তোমরা জানো। দ্রব হচ্ছে সলিউট, SOLUT। দ্রাবক হচ্ছে গিয়ে সলভেন্ট, আর দ্রবণ হচ্ছে সলিউশন। ঠিক আছে, সলিউট, সলভেন্ট, সলিউশন। ওকে, চলো এবার আমরা জিনিসটা আসলে ফিল করার চেষ্টা করব। আমরা এই যে দেখো এই ইকুয়েশনটা দেখে অনেক বড় ইকুয়েশন মনে হচ্ছে না? অনেক বড় মনে হচ্ছে কিনা এটা দেখে? xn = x0 plus kd v1 divided by kd v1 plus v2। আরে বাইরে ভাই কত বড় ইকুয়েশন ভাই, বিশ্বাস করো আমার সময় আমি দ্রাবক নিষ্কাশন জমের মতো ভয় পাইতাম, জমের মতো। আর আল্লাহ কি জিনিস এটা, হ্যাঁ। বাট ট্রাস্ট মি, মানে এই জিনিসটা খুবই ইজি। আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি, এখন প্রমাণ করে দিব সূত্রটা। এজন্য প্রমাণ জানা খুবই জরুরি। তোমরা যেটা অনেকে করবা, এই ফর্মুলাটা তোমাদেরকে দেখানো হবে, বলে দেওয়া হবে কোনটা কি, সরাসরি ম্যাথ করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বাট আমি সে কাজ করব না, হ্যাঁ, আমি তোমাদেরকে সূত্র প্রমাণ করে দিব। ওকে, চলো আমি হচ্ছে সূত্র তোমাদেরকে প্রমাণ করে দেই তাহলে। তো দেখো মনে করো হচ্ছে এখানে আমি সেপারেটিং ফানেল নেই, সুন্দর করে দেখবা, ঠিক আছে? মনে করো, সরি, এটা হচ্ছে একটা ভাইয়া কি সেপারেটিং ফানেল, ঠিক আছে? এটা একটা কি সেপারেটিং ফানেল। ওকে, এই সেপারেটিং ফানেলের মধ্যে নিচে কোনো একটা দ্রাবক আছে। কি আছে ভাই? এইখানে একটা দ্রাবক আছে। এই দ্রাবকের আয়তন হচ্ছে V1। এই দ্রাবকের আয়তন হচ্ছে V1। আর এই দ্রাবকের মধ্যে দ্রব আছে x0 গ্রাম, ঠিক আছে, বা x0 পরিমাণ। এটা হচ্ছে কথা। তাহলে ইনিশিয়ালি তোমার এখানে একটা দ্রাবক আছে, দ্রাবকের আয়তন হচ্ছে V1, দ্রব আছে সেটা হচ্ছে x0, কিছু একটা দ্রব আছে, কথার কথা। তাহলে তোমার কি লাগবে ভাই? তোমার এই দ্রাবকটা লাগবে। তাহলে দ্রাবক যদি তোমার লাগে তাহলে এই দ্রবটাকে কি করতে হবে? দ্রবটাকে বের করে দিতে হবে। এই কাজটাই এখন আমাদেরকে করতে হবে, যে এটাকে আমরা কিভাবে বের করব, ঠিক আছে? তাহলে এটার সাথে আমরা তাহলে কি অ্যাড করব বলতো? আরেকটা দ্রাবক অ্যাড করব। এটার সাথে আমরা আরেকটা দ্রাবক অ্যাড করব। লিখো, এটার সাথে মনে করো আমরা, এটা মনে করো দ্রাবক 1, এটা মনে করো দ্রাবক 2, এখানে আমি যোগ করছি। এই দ্রাবক 2টার আয়তন হচ্ছে V2। এই দ্রাবক 2টার আয়তন হচ্ছে V2। দ্রাবক 2টার আয়তন হচ্ছে গিয়ে V2। ওকে, খুবই ভালো কথা। এবার দেখো, এবার তোমরা একটু আমার সাথে সাথে আঁকাও, হ্যাঁ? আমি তো যে কপি করে নিয়ে ফেলতেছি, বাট তোমাদেরকে তো আর এভাবে তোমরা কপি করতে পারতেছো না আসলে।
ওকে, দ্রাবক 2 যার আয়তন হচ্ছে V2। এবার একটা কথা বলো তো, এখানে দ্রব্য কি x0 পরিমাণই থাকবে? এখানে দ্রব্য কি x0 পরিমাণ থাকবে নাকি তার থেকে কম থাকবে? ঠিক আছে, মনে করো এই দ্রব্যটা কি, আমি এই দ্রাবকের ভিতরে বেশি দ্রবণীয়, তাহলে দ্রব্য কি এখানে থাকবে নাকি উপরে উঠে চলে যাবে? কিছু পরিমাণ চলে যাবে উপরে, তাই না? উপরে চলে যাবে। আচ্ছা, তো মনে করো কিছু পরিমাণ দ্রব্য এভাবে ঝিকঝিক ঝিকঝিক উপরে উঠে চলে গেল। ঠিক আছে, উপরে উঠে চলে গেল, ভালো কথা। তো এবার তুমি একটা কথা বলো তো, চলে যাওয়ার পরে দ্রব্য অবশিষ্ট আছে, এখানে লিখছি আমরা অবশিষ্ট দ্রব্য। অবশিষ্ট দ্রব্য হচ্ছে x1, x1, অবশিষ্ট দ্রব্য হচ্ছে x1। তাহলে তোমরা বলো তো এইখানে দ্রব্যের পরিমাণ কত? মানে এটাই তো আমরা নিষ্কাশিত দ্রব্য, বা এটাকে আমরা বলছি অবশিষ্ট, মানে কি অনিষ্কাশিত, এটা হচ্ছে অনিষ্কাশিত, অনিষ্কাশিত। আর এখানে হচ্ছে কি নিষ্কাশিত পরিমাণ, নিষ্কাশিত দ্রব্য কতটুকু হবে তাহলে এখানে বলো দেখি, এটা বলতে পারতে হবে তো। মনে করো এখানে এখন অবশিষ্ট আছে x1, আগে ছিল কতটুকু, আগে ছিল x0, তাহলে এখন এখানে কতটুকু চলে গেছে ভাই? এই তো ফাহমিদা, সাবাস, ফাহমিদার উত্তর ঠিক আছে। বাকিদের দেখি, ওবায়দুল না, হইল না ভাই। V1 কেন নিতেছো? V1 তো V1ই থাকবে, এটা তো দ্রাবক রে বাবা, আমি দ্রব্য বলছি, দ্রব্য দ্রব্য। দ্রব্যর দিকে দেখো, দ্রব্য আগে কতটুকু ছিল এখন কতটুকু আছে? হ্যাঁ, ইশরাত লামিয়া, হ্যাঁ এই তো ওবায়দুলের উত্তরটা এবার ঠিক আছে, এক্স্যাক্টলি। আগে ছিল x0, এখন আছে x1, তাহলে বাকিটুকু কি হয়েছে ভাই? চলে গেছে। তাহলে কতটুকু চলে গেছে? x1 মাইনাস x0, সরি x0 মাইনাস x1। এই বোর্ডটা এত ডিস্টার্ব করে, মানে এভাবে ডিস্টার্ব করলে বলো, মানে আমার এই যে এই নোটেশন যেখানে 0, এটার জন্য তো মানে আমার পুরো ক্লাস উল্টাপাল্টা হয়ে যাবে। এটা কিছুক্ষণ পরে এমনি ঘোষাঘুষি করলে এখানে আবার 0 আসে। ওকে, x0 মাইনাস x1 হইল, ক্লিয়ার এত দূর? ওকে, তাহলে এই হচ্ছে আমার এখন, এটা কি হলো, এভাবে আমার এটা অনিষ্কাশিত থেকে গেল। তাহলে এটাকে কি করতে হবে বলতো? এই যে এই আমার তো দরকার হচ্ছে এই দ্রাবকটা, এটা আমার দরকার। এখন এটুকুর জন্য আমি কি করব? আবার আমাকে নিষ্কাশন করতে হবে, আবার আমাকে এতটুকুকে বের করে এখানে নিয়ে আসতে হবে, আবার দ্রাবক 2 দিব, আবার কিছু পরিমাণ থাকবে, আবার করব, যতক্ষণ না পুরোপুরি এটা আমার গায়েব হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ার করতে থাকবো। এবার 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 আসো, এতদূর লিখা হয়েছে, লিখা হইলে আমি এই জিনিসগুলোকে ছোট করে দিচ্ছি ভাই, লিখা হইলে এই জিনিসগুলোকে আমি ছোট করে দিচ্ছি, কারণ আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। ওকে, এই রে, এই ছোট করি এটাকে। ওকে, তো এই হচ্ছে আমাদের তিনটা জিনিস। ও, বুঝবা কেমনে পুরোপুরি গায়েব হচ্ছে? তো বুঝার ওয়ে নাই, করে করে বারবার তুমি বুঝবা, আসলে বুঝবা, কিছু পরিমাণ দেখতে পাবা। ঠিক আছে, আমরা ম্যাথ করব, টেনশন কেন নিচ্ছ? হোয়াই ফেয়ার হোয়েন তান্ত্রিক ইজ হেয়ার। হ্যাঁ, টেনশন কেন নিচ্ছ বলো? আমরা করব তো, সবই করব, ইচ অ্যান্ড এভরিথিং, আমরা ইচ অ্যান্ড এভরিথিং করব, টেনশন না হিলে নেকা। ওকে, লিখা হয়েছে এত দূর? আমার সাথে সাথে নোট করো। এবার দেখো কেডি, কেডি জিনিসটা কি? কেডি হচ্ছে একটা ধ্রুবক, কেডি হচ্ছে একটা ধ্রুবক যেটাকে বলা হয় বন্টন গুণাঙ্ক। এই বন্টন গুণাঙ্কটা হচ্ছে প্রথম দ্রাবকে
দ্রবের ঘনমাত্রা ডিভাইডেড বাই দ্বিতীয় দ্রাবকে দ্রবের ঘনমাত্রা, এটাকে বলা হচ্ছে কেডি। হোয়াট ইজ কেডি? কেডি কে বলা হয় বন্টন সহগ বা বন্টন গুণাঙ্ক। আগে লিখো, আমি পরে বুঝাচ্ছি। প্রথম দ্রাবকে দ্রবের ঘনমাত্রা, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় দ্রাবকে দ্রবের ঘনমাত্রা। আমার সাথে সাথে লিখো, প্রথম দ্রাবকে দ্রবের ঘনমাত্রা, দ্বিতীয় দ্রাবকে দ্রবের ঘনমাত্রা। এই যে অনুপাতটা, ঠিক আছে, এই অনুপাতটাকে বলা হয় হচ্ছে কেডি, বন্টন সহগ বা বন্টন গুণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা শোনো, এবার তোমরাই বলবা প্রথম দ্রাবকে দ্রবের ঘনমাত্রা। আমি ধরলাম C1, এটাকে আমরা বলছি C1, আর এটাকে আমরা বলছি C2। তাহলে C1 প্রথম দ্রাবকে দ্রবের ঘনমাত্রা। প্রথম দ্রবের আয়তন কত? প্রথম দ্রাবকের আয়তন কত? V1, বা দ্রাব্যতা লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে V1 আছে কতটুকু? আছে X1। তাহলে X1 বাই V1, এটা হচ্ছে প্রথম দ্রাবকে দ্রবের ঘনমাত্রা। তোমার খাতাটা দেখো, আমার দ্রাবক আছে V1 আর আমার দ্রব্য আছে X1। তাহলে কত আয়তনে কতটুকু আছে, এটাই তো ঘনমাত্রা। এটার এককটা আমার মোল পার লিটার হবে না, অন্য কিছু হবে, গ্রাম পার লিটার হবে, ঠিক আছে। কত আয়তনে কত গ্রাম, গ্রাম পার লিটার। আর আমার যে C2, তাহলে C2 কত হবে বলতো? আমার আয়তন হচ্ছে V2, দ্বিতীয় দ্রাবক, মানে এই যে দ্বিতীয় দ্রাবক, আর আমার নিষ্কাশিত মানে কতটুকু আছে এখানে দ্রব্য, X0 মাইনাস X1, ক্লিয়ার? বলো, ক্লিয়ার এতদূর? খুবই সিম্পল জিনিস ভাই, এটা তোমাদেরকে 1000 বছর আগে পড়ানো হয়েছে। কত আয়তনে কতটুকু আছে, এটাই হচ্ছে দ্রাব্যতা বা ঘনমাত্রা। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে আমাদের কেডিটা কি হবে বলতো ভাই? কেডি কি হবে? এই দুইটা জিনিস আমাদের C1 বাই C2, এটা আমরা পেয়ে গেলাম, এটা আমি এখানে নিয়ে ফেললাম। তাহলে এবার কেডি কি হবে বলো? তাহলে কেডি হবে ভাই, কেডি হচ্ছে C1 বাই C2। তাহলে কেডি ইকুয়াল C1 কত? C1 হচ্ছে X1 বাই V1 ডিভাইডেড বাই X0 মাইনাস X1 ডিভাইডেড বাই V1। এক কাজ করো, এটা এ পাশে গুণ করো। তাহলে X1 বাই V1 ইকুয়াল টু কেডি X0 মাইনাস X1 বাই V1, আড়াআড়ি গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আমার সাথে সাথে লিখতে থাকো, ঠিক আছে। V2 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 V2, হ্যাঁ এক্স্যাক্টলি V2। এটা V2 হবে, এটা V2 হবে। থ্যাংক ইউ সো মাচ যে বলেছো। এরপরে সিম্পল ম্যাথমেটিক্স, X1 বাই V1 ইকুয়াল, তাহলে এটা গুণ করে ফেলবো পুরাপুরি। তাহলে কেডির সাথে এটা গুণ হবে X0 বাই V2 মাইনাস কেডি X1 বাই V2। ঠিক আছে, কেডি ইকুয়াল টু C1 বাই C2, C1 ইকুয়াল টু X1 বাই V1, ঠিক আছে। C2 ইকুয়াল টু X0 মাইনাস X1 বাই V2, তাহলে X0 মাইনাস X1 বাই V2, ঠিক আছে। এটার সাথে এটা গুণ হলো, তাহলে কেডি ইন্টু X0 মাইনাস X1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল হচ্ছে কি আমার এটার সাথে 1 এর সাথে গুণ, তাহলে X1 বাই V1 কেডি এটার সাথে গুণ করে দাও X0 বাই V2 মাইনাস কেডি X1 বাই V2। এত দূর হলো? ওকে, এবার আমি X1টা চাই, আমি চাই X1 ভাই, আমি চাই X1, কারণ আমি যদি X1 কত এটা যদি পেয়ে যাই, তাহলে কতটুকু অনিষ্কাশিত সেটা পেয়ে গেলাম। আর অনিষ্কাশিত পেয়ে যাওয়া মানে আমি নিষ্কাশিতও পেয়ে যাব, সোজা কথা। ওকে, ভালো কথা। এবার চলো, ঠিক আছে, তাহলে এইটার সাথে এক কাজ করো, এই লাইনটাকে আমি আবার লিখি এখানে, এই লাইনটাকেই আমি আবার লিখছি এখানে, ঠিক আছে। মনে করো এই লাইনটাকে আমি এখানে আবার লিখে ফেললাম, খুবই ভালো কথা। এবার এক কাজ করো তো ভাই ও বোনেরা, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে X1 বাই V1 প্লাস
কেডি এক্স ওয়ান বাই ভি টু ইকুয়াল কেডি এক্স নট বাই ভি টু, এটাকে এ পাশে নিয়ে আসছি, মাইনাস ছিল এ পাশে এসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে, এইটাকে এ পাশে নিয়ে আসো। তারপরে লিখো তো, এখান থেকে আমার এক্স ওয়ান কমন যায়, তাহলে এক্স ওয়ান কমন নিলে 1/v1 প্লাস কেডি বাই ভি টু ইকুয়াল কেডি এক্স নট বাই ভি টু, ঠিক আছে, কেডি এক্স নট হবে, কেডি এক্স নট বাই ভি টু, কেডি এক্স নট বাই ভি টু। ওকে, এরপরে চলো লসাগু নাও, এক্স ওয়ান, এটা লসাগু করলে কত হবে, ভি1 ভি2, ভি1 ভি2, তাহলে এটা যদি গুণ করো, দেখো ভি1 ভি2 লসাগু ভাই, সিম্পল লসাগু, তাহলে এটা ভাগ করলে কত থাকে, ভি2 থাকে, তাহলে ভি2 ইন্টু 1 ভি2 প্লাস এটা ভাগ করলে কত হয়, ভি1, ভি1 ইন্টু কেডি, তাহলে কেডি ভি1 ইকুয়াল কেডি এক্স নট বাই ভি2। এখন বড় ভাইরা আমার এই ভি2 আর এই ভি2 কেটে দাও, তাহলে তোমার থাকে কি, তাহলে তোমার থাকে x1 v2 প্লাস কেডি v1 ডিভাইডেড বাই v1 ইকুয়াল কেডি এক্স নট। এবার আমার তো x1 লাগবে, তাহলে এটা আড়াআড়ি গুণ করো, তাহলে x1 ইকুয়াল কেডি এক্স নট v1 ডিভাইডেড বাই v2 প্লাস কেডি v1। This is our ultimate formula. KD x naught V1, V2 plus KD V1. C2 equal to x1 minus x naught. না ভাইয়া, x1 minus x naught কেমনে হবে? x naught minus x1. x naught টাই তো বড়, যেটা আগে বেশি পরিমাণে ছিল। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এটা কি ভাই বলো তো, x1 টা কি? x1 হচ্ছে, দেখো এখানে লেখা আছে অনিষ্কাশিত। অনিষ্কাশিত কতটুকু হয়েছে, ঠিক আছে, তাহলে অনিষ্কাশিত কতটুকু হয়েছে এটা যদি পাওয়া যায়, তাহলে কতটুকু নিষ্কাশিত হয়েছে ওটা পাওয়া যাবে কিনা। এক্স নট কি, এক্স নট হচ্ছে শুরুতে কতটুকু ছিল, দেখো এক্স নটটা সব নোটেশন এখানে দেওয়া, তোমার মুখস্থ করতে হবে না, তুমি বুঝে বুঝে করবা। এক্স নট কি শুরুতে কতটুকু ছিল, ভি1 কি প্রথম দ্রাবকের আয়তন, কেডি কি বন্টন সহগ বা বন্টন গুণাঙ্ক, ভি2 কি দ্বিতীয় যে দ্রাবকটা দিলাম সেই দ্রাবকের আয়তন, ঠিক আছে। তারপরে চলো, তারপরে কি বলো, ভি2 তো বললাম, আর ভি1 তো বলে ফেলেছি, তাহলে তো আমাদের হয়ে গেল। আর x1 কি, x1 হচ্ছে অনিষ্কাশিত। আরে ভাই তোমরা না অনেক পেঁচাইতে পারো, x1 বাই ভি1 এটা মাইনাস এটা বাই এটা, শেষ, ঠিক আছে। ক্লিয়ার, এতদূর ক্লিয়ার, এতদূর হয়েছে কিনা বলো। তাহলে আমি যে সূত্রটা পেলাম সেই সূত্রটা হচ্ছে, দেখো সূত্রটা হচ্ছে x1 ইকুয়াল টু এক্স নট কেডি ভি1 ডিভাইডেড বাই ভি2 প্লাস কেডি ভি1, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা হচ্ছে পেলাম, কেডি ভি1, ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা পেলাম। তার মানে এটা হচ্ছে আমার কতটুকু ছিল, এভাবে আছে। ওকে, ঠিক আছে। শোনো এবার কথা হচ্ছে যে আমার এমনও তো হতে পারে, এটা তো একবার নিষ্কাশন করলাম, আমি তো বললাম, আমি তো এর আগে বলেছি যে আসলে একবার হবে না, একবার দিয়ে আসলে হবে না, এটা মাল্টিপল টাইম, ঠিক আছে। এটাকে আবার এখানে এনে আবার করতে হবে, চলতেই থাকবে, হ্যাঁ মাল্টিপল টাইম চলতে থাকবে এটা, ঠিক আছে, মাল্টিপল টাইম, ঠিক আছে। এটাকে আবার এনে এখানে দিতে হবে, ঠিক আছে, আবার এটা দিব, এভাবে চলতে থাকবে, মাল্টিপল টাইম করতে হবে, ঠিক আছে, মাল্টিপল টাইম তোমার এই ফর্মুলা করতে হবে। আচ্ছা, তো যখন মানে সেকেন্ড টাইম যখন তুমি এটাকে আবার নিয়ে যাবা, ঠিক আছে, মনে করো তো তুমি আবার এখান থেকে শুরু করবা সেকেন্ড টাইম,
তখন তোমার শুরুতে দ্রব্য কতটুকু থাকবে মাথায় বুদ্ধি থাকলে বুঝতে পারবা। তুমি যখন আবার মানে এতটুকু তো তোমার অনিষ্কাশিত, তাহলে যখন তুমি অনিষ্কাশিতটুকুকে আবার নিয়ে যাবা তখন শুরুতে তোমার দ্রব্য কতটুকু থাকবে বলো। বলো। আদনান, শাবাশ, গুড বয়। আরাফাত, গুড বয়। ইসরাত, ফাহমিদা, হ্যাঁ। তাহলে যখন তুমি আবার নিয়ে যাবা শুরুতে তোমার তখন এখানে কতটুকু থাকবে ভাই, যখন আবার রিপিট করবা তখন শুরুতে তোমার এখানে থাকবে x1। ঠিক আছে, তাহলে লিখো এটা তো হচ্ছে একবার, একবার নিষ্কাশনের পর একবার, যখন তুমি দুইবার করবা দ্বিতীয়বার, দ্বিতীয়বার তখন তোমার কি হবে, দ্বিতীয়বারে মনে করো x2 পরিমাণ তোমার এখানে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয়বার যখন করবা তখন এখানে ছিল x1 আর এখানে তখন থাকলো মনে করো অবশিষ্ট হচ্ছে x2। তাহলে x2টা তখন তোমার হবে এটুকু ভাই ঠিকই থাকবে, কেডি ভি1 ডিভাইডেড বাই ভি2 প্লাস কেডি ভি1, এতটুকু ঠিক থাকবে। x1 এর জায়গায় হয়ে যাবে x0, সরি x0 এর জায়গায় হয়ে যাবে x1। ঠিক আছে, এভাবে যখন তুমি x3 করবা, এভাবে যখন তুমি x3 করবা তখন তোমার এটা ঠিকই থাকবে, কেডি ভি1 ডিভাইডেড বাই ভি2 প্লাস কেডি ভি1। এই x তখন এটা তোমার অনিষ্কাশিত, এইটা তখন তোমার এখানে চলে আসবে। এভাবে ডট 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 চলতে থাকবে। যতবার তুমি নিষ্কাশিত করবা এটা তোমার x0 শুরুতে ছিল, দ্বিতীয়বারের সময় এটা শুরুতে, তৃতীয়বারের সময় এটা শুরুতে। ঠিক আছে, এইভাবে তোমার এটা চলতে থাকবে। আমি বুঝাতে পারছি? আচ্ছা, সো আমার এটা দেখানোর দরকার নাই, এটা আমি মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমি এটা ধরে ক্যালকুলেট করি, এটা ধরে আমি ক্যালকুলেট করি। দেখো তাহলে x2 ইকুয়াল x1 মানে কি ভাই, x1 এর মান তো আমি এখানে পেয়েছি, তাহলে x1 এর মানটা এখানে বসাও, এখানে বসাই দাও। এই যে x1 সমান এত, তাহলে x1 সমান লিখো, x1 মানে হচ্ছে x0 কেডি ভি1 ডিভাইডেড বাই ভি2 প্লাস কেডি ভি1, এটা হচ্ছে x0 মানে, আর এটা তো যার মতো আছেই, তাহলে কেডি ভি1 ডিভাইডেড বাই ভি2 প্লাস কেডি ভি1 হইল, হইল। এই যে x1 মানে এতটুকু এখানে বসাই ফেলছি, আর এটা তো নিজের মতোই। তাহলে দেখো তো ভাই এই জিনিসটুকু দুইটা সেম কিনা, কেডি ভি1 ভি2 প্লাস কেডি ভি1, কেডি ভি1 ভি2 প্লাস কেডি ভি1, এই দুইটা জিনিস সেম কিনা, এই দুইটা জিনিস তো সেম। তাহলে x2 ইকুয়াল x0 কেডি ভি1 ডিভাইডেড বাই ভি2 প্লাস কেডি ভি1, তার উপরে কি হবে ভাই, স্কোয়ার হবে কিনা। তাহলে দেখো ভাই যখন এইখানে আমার 2, এইখানে আমার 2, এখানে যখন 1, পুরোটার উপরে পাওয়ার 1, তাহলে কি আমি বলতে পারি না ভাই, তাহলে কি আমি বলতে পারি না যে যখন আমি n তম বার নিষ্কাশন করব, যখন আমি n তম বার নিষ্কাশন করব মানে xn, তখন x0 কেডি ভি1 ডিভাইডেড বাই ভি2 প্লাস কেডি ভি1 টু দি পাওয়ার n, পারা যাবে? সো এই হচ্ছে ফাইনাল ফর্মুলা। কারো যদি বুঝতে অসুবিধাও হয়, হ্যাঁ, ফাইনাল ফর্মুলাটা যদি তুমি মুখস্থ রাখো তাহলে তোমার ম্যাথ হয়ে যাবে। তো আমি এতক্ষণ এত ভুগিচুগি করলাম তোমাদেরকে ফিল করানোর জন্য, বোঝানোর জন্য। সো এই জিনিস তোমারে কেউ বোঝাইবে না, এভাবে বোঝাবে না। ঠিক আছে, তুমি জাস্ট খালি দেখো ভাই এই জিনিস কয়জন বুঝাইছে। ঠিক আছে, খুবই কম নাম্বার অফ স্টুডেন্ট এটা পড়তে চায়, আবার খুব কম নাম্বার অফ টিচার এটা বুঝাইতে চায়। কারণ অনেক মানে আসলে বিষয়টা হচ্ছে যে স্টুডেন্টরাই তো বুঝতে চায় না, তখন টিচাররা বুঝিয়ে কি করবে, বাট আমি পড়াবো। ঠিক আছে, ওকে। তাহলে এখানে দেখো একটা প্রসেস, এই প্রসেসটাতে কি হচ্ছে বোঝো। এই প্রসেসটাতে যেটা হচ্ছে, তুমি যেটা অনিষ্কাশিত হচ্ছে সেটাকে বারবার নিয়ে যাচ্ছ, বারবার তুমি কি যোগ করছো, এই বারবার ভি2টা তুমি বারবার বারবার যোগ করছো কয়েকবার। তাহলে এখানে কি হচ্ছে, একটাকে নিয়ে যে বারবার যোগ করা হচ্ছে,
বোঝো বিষয়টা, ঠিক আছে? সেপারেটিং ফানেল দিয়ে সেপারেট হচ্ছে, ওইটাকে নিয়ে যে আবার দিচ্ছি, ওইটাকে নিয়ে যে আবার দিচ্ছি, ওইটাকে নিয়ে যে আবার দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা তো একটা, এটা তো একটা জিনিস, এটা তো একটা জিনিস গেল। এরপরে তুমি একটা কাজ কিন্তু আরেকটা করতে পারো, তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তুমি এভাবে বারবার না নিয়ে যে, মানে এই যে ভিটু যেটা তুমি দিচ্ছ, ঠিক আছে, এই ভিটু যেটা তুমি দিচ্ছ সেটা একবারে বেশি করে দিতে পারো কিনা বলো তো? সেটা একবারে বেশি করে দিয়ে দিতে পারো, এটাও তো হতে পারে যে তুমি এভাবে বারবার তুলে নিয়ে যাওয়া তো কষ্ট করে ভাই, মানে একবার বের হচ্ছে ওটাকে আবার যাচ্ছি, আবার আমি ভিটু দিচ্ছি, আবার নিয়ে যাচ্ছি, আবার ভিটু দিচ্ছি, তার থেকে আমি একবারেই বেশি করে ভিটু দিয়ে দেই, তাহলে সব নিয়ে বের হয়ে যাক একসাথে, হইতে পারে না এটা? এটাও তো একটা প্রসিডিউর হইতে পারে, তাহলে দুইটা প্রসিডিউর হইতে পারে, একটা হচ্ছে বারবার নিয়ে নিয়ে যেয়ে দিব, আর একবার হচ্ছে একবারে আমি পুরো ভিটু দিয়ে দিব, এটাও হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, পাত্র তখন বড় লাগবে, ঠিক আছে, যেটা আমরা এক্সট্রাক্টরে করে থাকি, তখন তো আমার মানে এক্সট্রাক্টরেও যদিও বারবার করা হয়, বাট এক্সট্রাক্টরে দিলে আমি একবারে সব দিয়ে দিতে পারি, বাট সেপারেটিং ফানেলে আসলে একবারে সবকিছু দিয়ে দিলে এটা বোকামি হবে, মানে দেওয়া তো যাবে না, বড় কিছু লাগবে। হ্যাঁ হামিম, আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে বারবার করা, এটা কি বললাম? এটা হচ্ছে রিপিটেটিভ মেথড, লিখো তো এটা, এটাকে বলা হয় হচ্ছে রিপিটেটিভ মেথড। বইয়ে এই কথাগুলো পাবা না, পাবা হয়তো, বাট একটু সমস্যা হবে। এটাকে বলা হয় রিপিটেটিভ মেথড, REPEAT, রিপিট, রিপিটেটিভ, TATIV। ইংরেজি এমন একটা সাবজেক্ট রে ভাই, হ্যাঁ, অসহ্যকর একটা সাবজেক্ট হচ্ছে ইংরেজি। হ্যাঁ, কি বলে ভাই, PUT, এ নাকি পুট? হ্যাঁ, তা আমি তো ভাই খুবই, কি বলবো, মানে সফট হার্টেড একটা মানুষ, আমি খুবই সহজ সরল একটা মানুষ, আমারে প্রথমে বললো PUT পুট, ঠিক আছে, আমি খুব সুন্দর মতো মেনে নিলাম। তারপরে আমার টিচার জিগাইলো CUT কি, তা আমি বললাম স্যার এটা তাহলে কুট, বলে না এটা কাট হবে, কাট কাট। এই জন্য ভাই আমি ইংরেজি নিয়ে সবসময় ভয়ে থাকি, মানে এটা যেমন দেখায় অমন হয় না, আবার যেমন হয় এমন দেখায় না, অদ্ভুত একটা সাবজেক্ট, ঠিক আছে, কিছু বলার নাই এটা নিয়ে, এই জন্য একটু ভয়ে ভয়ে বানানগুলো লিখি, তো এটা যদি ভুলও হয় মানে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? মানে আমি এগুলা সবকিছু ইংরেজিতে লিখছি, মানে এটা দেখার পরে হঠাৎ করে কেউ মনে করতে পারে এটা কি ভাই, এটা কি মানুষের ল্যাঙ্গুয়েজ নাকি জিনের ল্যাঙ্গুয়েজ? সো এটা জিনারি ল্যাঙ্গুয়েজ বলতে পারো, মানে আসলে আমি খালি ভাবি যখন আমি বড় বড় ইকুয়েশন পড়ি, যে এই এত মানে মানুষের ব্রেন কতটা কমপ্লেক্স হইতে পারে, মানে এর মধ্যে এটা দিব এটা বের হবে, এটারে আবার দিব, মানে এত কমপ্লেক্স করে এক্স কে ডি এই এই ধরে, মানে মানুষ কেমনে এটা করছে ভাই, মানে বুঝো মানুষের মাথা কত কমপ্লেক্স, মানে আল্লাহ কত কমপ্লেক্স কইরা মানুষের মাথায় বানাইছে, মানে মানুষের থেকে কমপ্লেক্স কোনো কিছু নাই, কি তন্ত্র মন্ত্র, ঠিক আছে, মানে হোয়াট ইজ দিস, আমার নিজেরই তো ভয় লাগতেছে, তোমরা যে এখনো ক্লাসে পোলাপান আসো আমি তো হতাশ, ঠিক আছে? তাহলে আমরা, এটা হচ্ছে রিপিটেটিভ মেথড, বারবার বারবার করব। এবার এমনটাও হইতে পারে যে ঠিক আছে আমি এগুলা দূর এই আমি কাজ করব না, আমি একবারে সব দিয়ে ফেলবো নি, ঠিক আছে, আমি একবারে সব দিয়ে ফেলবো, তখন কি হবে বলো দেখি, তখন ফর্মুলাটা কি হবে? আমি যদি একবারে সব দিয়ে ফেলি তখন ফর্মুলাটা কি হতে পারে? অন্য একটা পেজে লিখবো আমি, ঠিক আছে, অন্য একটা পেজে লিখি, তাহলে রিপিটেটিভ মেথডে আমি পাচ্ছি, রিপিটেটিভ মেথডে এক্স এন ইকুয়াল টু হচ্ছে এক্স নট কেডি ভিয়ন, দেখো ফর্মুলাটা সহজ, কেডি ভিয়ন নিচেও লিখবা কেডি ভিয়ন, কেডি ভিয়ন ডিভাইডেড প্লাস V2 শেষ টু দি পাওয়ার এন, এটা হচ্ছে রিপিটেটিভ মেথড। বাট একবারে যদি আমি সম্পূর্ণ আয়তন দিয়ে ফেলি তখন এই ফর্মুলাটা খুবই সহজ, এক্স এম দিব এটাকে, এক্স এম ইকুয়াল টু এক্স নট কেডি ভিয়ন ডিভাইডেড বাই এন V2 প্লাস কেডি ভিয়ন। বিষয়টা কি বোঝা যায়? চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে এই জায়গায়, এনটার মানে আমি তো বারবার দিচ্ছি না, তাহলে পাওয়ার এন দেওয়ার দরকার নাই, বাট এই V2টা এখানে বারবার আলাদা আলাদা V2 দিচ্ছিলাম, বাট এবার একসাথে এন গুণ করে এন V2 দিয়ে ফেলেছি, ঠিক আছে, এন V2 দিয়ে ফেলেছি।
বুঝাতে পারছি? তাহলে এটা হচ্ছে একবারে একবারে সম্পূর্ণ দ্রাবক ব্যবহার করলে, ঠিক আছে? আবার বাংলাও কিন্তু একটা অদ্ভুত সাবজেক্ট ভাই, ঠিক আছে? তোমরা দেখো ভাই, বাংলায় মানে মানে একটা সুন্দর জিনিস আছে, মানে এটা দেখে তোমার কাছে মনে হইতে পারে হাবিজাবি হাবিজাবি কেমিস্ট্রি বহুত হাবিজাবি, বাট বাংলায় একটা সুন্দর জিনিস আছে, ঠিক আছে? যেমন মনে করো আছে এরকম, মানে মানে ইয়ার শাস্ত্রে যদি প বর্গীয় ইয়া থাকে, ঠিক আছে, প ফ ব ভ ম, ঠিক আছে, ত থ দ ধ দন্ত্য ন, এরকম, ঠিক আছে? যেমন কি ভাই, যেমন হচ্ছে খান, এ খানকে আমরা বলি হচ্ছে খা, তাই না? খা। তারপরে প বর্গীয় মানে শেষের গুলো ঠিক আছে, ক খ গ ঘ উ চ ছ জ ঝ বর্গীয়, এই বর্গীয় গুলো। তারপরে মনে করো আছে গ্রাম, ক ফ ব ভ ম, ত থ দ ধ দন্ত ন, যে শেষেরটা দন্ত ন, ওইরকম হলে নাকি এটাকে উজ্জ রাখা যায়, খা। তারপরে আছে কি গ্রাম, ঠিক আছে, তো এটাকে এটা প ফ ব ভ ম লাস্টেরটা, এটাকে নাকি উজ্জ রাখা যাবে, তখন এটার উচ্চারণ হয়ে যাবে গা, ঠিক আছে? খান থেকে খা হয়, গ্রাম থেকে নাকি গা হয়। তাহলে আমি তো ভাই এটা বলতে পারি না যে ভাই আমাকে একটা চুন সুপারি দিয়ে পান দেন, হ্যাঁ, আমাকে একটা চুন সুপারি দিয়ে পান দেন, ঠিক আছে, বা আমাকে একটা পান দেন চুন সুপারি দিয়ে, ঠিক আছে? তাহলে এটা যখন তুমি এভাবে উচ্চারণ করতে যাবা, ভাই দেখো ত থ দ ধ দন্তান্ন বাদ দিলাম, পয়ে চন্দ্রবিন্দু আকার, দেন তো দেন ভাই, ঠিক আছে, তাহলে এই দন্তন্যটা বাদ যাবে, তাহলে হবে দে। চুনটা কি হবে, চুনের এই দন্তন্য বাদ যাবে আমার। হোয়াট ইজ দিস? কই গেল থিওরি, কই গেল থিওরি? এটা থেকে ওইটা হইলে, এটা থেকে ওইটা হইলে, এটাতে কেন হবে না? ওয়াই নট? আর তোমরা কেমিস্ট্রিতে লজিক খুঁজো সব সময়। থাক এগুলা না বলি, হিরণদা খেপে যাবে। হ্যাঁ, হিরণদা খেপে গেলে তখন আমার আর ক্লাস নেওয়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা কাজের কাজে ফিরে আসি। এটা হচ্ছে বারবার বারবার যদি আমি করি, ঠিক আছে, তখন এটা হবে। আর এটা হচ্ছে একবারে যদি সম্পূর্ণ দাবক আমি ব্যবহার করে ফেলি, তখন এটা হবে। তো আমরা কিছু ম্যাথ করি, হ্যাঁ, আমরা ম্যাথ করব। আমাদের এখানে ম্যাথের এই যে এই ফর্মুলাটাই আমরা দেখেছি, এক্স এন ইকুয়াল টু এক্স নট, এক্স নট, এক্স নট কেডি ভি ওয়ান, কেডি ভি ওয়ান ভি টু টু দি পাওয়ার এন। এক্স নটটা কি, এক্স নটটা হচ্ছে শুরুতে যতটুকু দাবক ছিল, দেখো দ্রব ছিল, প্রাথমিক অবস্থায় দ্রবের ভর। ভি ওয়ান কি, দ্রবের প্রাথমিক আয়তন। ভি টু কি, প্রতিবারে ব্যবহৃত দ্রাবকের পরিমাণ, বাইরে থেকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার কি, ভি টু। কেডি কি, কেডি হচ্ছে বন্টন সহগ, ঠিক আছে? তাহলে এক্স এনটা কি, এক্স এনটা হচ্ছে এন তম বারে নিষ্কাশনের পর অবশিষ্ট দ্রবের পরিমাণ, অবশিষ্ট দ্রবের পরিমাণ। এতটুকু যদি তুমি না বোঝে, পরিচয়গুলো যদি তোমার না জানা থাকে, তাহলে কিন্তু তুমি সূত্র ইউজ করতে পারবে না। পরিচয় কিন্তু আমি তোমাদেরকে এভাবে লিখে দেই নাই, বাট এখানে দেখো সব পরিচয় দেওয়াই আছে কোনটা কি, ঠিক আছে? এটা আমার ইনিশিয়াল, ইনিশিয়াল জিনিস, আর এটা হচ্ছে আমার ফাইনাল অবস্থা। এই দুইটা চিত্র থেকে তুমি তোমার প্রত্যেকটা প্যারামিটারের পরিচয় পেয়ে যাচ্ছ। এক্স এমটা আমি ম্যাথ করে বোঝাচ্ছি তোমাকে, ম্যাথ করতে করতে বুঝে যাবা। ওকে, ওকে, আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে ইয়া থেকে ম্যাথ করতে দেই। এটা হাজারি স্যারের বইয়ের ম্যাথ, আমি নিজে থেকে লিখে ম্যাথ করতে দেই, হ্যাঁ?
হাজারি স্যারের বই থেকে আমি তোমাদেরকে ম্যাথ করতে দেই। হাজারি স্যারের বইয়ের কত সংস্করণ এটা? 2023 সংস্করণ। সরি, হাজারি স্যার না, সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে। তোমাদেরকে যদি আমি করতে দেই সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে একটা ম্যাথটা তোমরা এখানে লিখবা, ঠিক আছে? লিখো কোন দ্রবণের বা কোন দ্রবের 80 গ্রাম কোন দ্রবের 80 গ্রাম দ্রব কোন দ্রবের 80 গ্রাম দ্রব দ্রাবকের 1 লিটার দ্রবণে দ্রবীভূত। 1 লিটার দ্রবণে দ্রবীভূত 400 গ্রাম বা 400 ml কার্বন টেট্রাক্লোরাইড CCl4 দ্বারা একবার নিষ্কাশন প্রক্রিয়া চালালে কি পরিমাণ দ্রব্য নিষ্কাশিত হবে? কি পরিমাণ দ্রব্য নিষ্কাশিত হবে? সুন্দর কোশ্চেন। বলা আছে CCl4 এর অনুকূল KD ইকুয়াল 35। CCl4 এর অনুকূল KD ইকুয়াল 35। ঠিক আছে, XM টা ম্যাথ দিয়ে বোঝাবো, সমস্যা নেই, টেনশন কেন নিচ্ছ? কয়টা বাজে? আচ্ছা, সময় আছে, তোমরা একটু নিজেরা করো দেখি। কোন দ্রবের 80 গ্রাম দ্রাবকের 1 লিটারে দ্রবীভূত ছিল, মানে শুরুতে 1 লিটারে 80 গ্রাম ছিল, 400 ml CCl4 আমি যোগ করলাম, ঠিক আছে না? 400 ml CCl4 আমি যোগ করলাম, নিষ্কাশন প্রক্রিয়া চালালে কি একবার, হ্যাঁ একবার, মানে n = 1, ঠিক আছে না? তাহলে x0 কত ভাই? x0 হচ্ছে গিয়ে ভাইয়া 80, x0 হচ্ছে 80, তাই না? তারপরে বলো V1 কত? V1 হচ্ছে গিয়ে 1 লিটার, মানে 1000 ml, ঠিক আছে? KD কত? KD দেওয়া হচ্ছে গিয়ে 85, তারপরে V2 400 ml, ঠিক আছে? করো তাহলে এটা। আচ্ছা, বুঝতেছো? তাহলে দেখো ভাই, আমার লাগবে হচ্ছে x1 কত? তাহলে আমার ভাইয়া x1 ইকুয়াল টু x0 KD V1 প্লাস V2, ইচ এন্ড এভরিথিং তো তোমার এখানে দেওয়াই আছে। 85 না, সরি 35। তাহলে এখান থেকে তুমি কি পাবা? অনিষ্কাশিত পাবা। তার পেঁচাই গেছে পায়ের মধ্যে। তাহলে তুমি এখান থেকে অনিষ্কাশিত পাবা, আর অনিষ্কাশিত পেলে তুমি হচ্ছে
ইনিশিয়াল থেকে বাদ দিলে নিষ্কাশিত পেয়ে যাবা, ঠিক আছে। এটা তো এই যেটা পাবা সেটা তো অনিষ্কাশিত, তোমার তো নিষ্কাশিত লাগবে, তাহলে 80 থেকে বাদ দিতে হবে। এখানে হয়তো বা 79 পয়েন্ট সামথিং পাবা, 80 থেকে বাদ দিলে নিষ্কাশিত পাওয়া যাবে, ঠিক আছে। ওকে, আরেকটা ম্যাথ করাই, চলো। আরেকটা যদি আমি এখন করাই, হুম, এটা আমি করাই। এটা হয়েছে, তাহলে বুঝতে পারছো সবাই, অলমোস্ট 1 গ্রামের মতো পাওয়া যাবে, ঠিক আছে। আরে বাবা সব তো দেওয়াই আছে, এটা 80, কেডি হচ্ছে কত, কেডি হচ্ছে 35, ভি1 হচ্ছে 1000, ভি2 হচ্ছে 400, কেডি হচ্ছে 35, ভি1 হচ্ছে 1000, ঠিক আছে। এক্স1 পাবা হচ্ছে অলমোস্ট 79 গ্রাম, ঠিক আছে। তাহলে কত গ্রাম হচ্ছে, 1 গ্রাম হচ্ছে আমার নিষ্কাশিত হচ্ছে, ঠিক আছে। অলমোস্ট অলমোস্ট 0.9 এর কাছাকাছি হবে আর কি, ঠিক আছে। ওকে, ওকে, সোজা ভাষায় লিখি, এত টেরা বেকা না করি আর, ঠিক আছে। আমার এক শ্রদ্ধেয় স্যার এভাবে বাঁকা ভাবে ম্যাথ লিখতো, তো আমার মাঝে মধ্যে ভাল লাগে বাঁকা ভাবে ম্যাথ লিখতে। দেখো, কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার জলীয় দ্রবণে 1 লিটার জলীয় দ্রবণে 1.125 গ্রাম আয়োডিন আছে, আয়োডিন আছে। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে 100 ml CCl4 কে, CCl4 কে 50 ml করে দুইবার ব্যবহার করলে, দুইবার ব্যবহার করে আয়োডিন নিষ্কাশন করলে কি ভালো হবে নাকি খারাপ হবে, কি ভালো হবে নাকি লস হবে, ঠিক আছে। আমি একটু বাংলা ভাষায় লিখতেছি, লস হবে, ঠিক আছে। CCl4 ও পানির I2 এর বন্টন গুণাঙ্ক, ঠিক আছে। CCl4 ও পানির I2 এর বন্ধন লিখতেছি কেন, বন্টন গুণাঙ্ক, কেডি 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 75। প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটা শোনো। বিষয়টা হচ্ছে, কোন নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার জলীয় দ্রবণে এত গ্রাম আয়োডিন আছে, মানে বোঝো তাহলে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, এইখানে শুরুতে কি আছে ভাই, শুরুতে হচ্ছে 1000 ml, 1000 ml পানিতে H2O তে কতটুকু 1.125, এই যে জলীয় দ্রবণে বলাই আছে 1.125 গ্রাম আয়োডিন আছে। এরপরে কি করা হইলো, এরপরে 100 ml CCl4 দেওয়া হইলো, ঠিক আছে। একবারে যেটা করা হইলো 100 ml CCl4 দেওয়া হলো, এটা একটা কেস 1। আরেকটা কেস যেটা করা হইলো, আরেকটা কেস যেটা করা হইলো ভাই, সেটা হচ্ছে আরেকটা কেস যেটা করা হইলো যে এখানে তোমার 1000 ml পানিতে 1.125 গ্রাম আয়োডিন ছিল, এখানে
50 ml CCl4 দেওয়া হলো, তারপরে যতটুকু পাওয়া যাবে, তারপরে এটাকে যেটাটুকু পাওয়া যাবে এটাকে আবার নিয়ে 50 ml CCl4 দুইবার ব্যবহার করা হলো। বোঝা গেছে? দুইটা কেস কি বোঝা গেল? দুইটা কেস কি বোঝা গেল? একটা হচ্ছে 100 ml তুমি একবারেই দিবা, আর একটা হচ্ছে 50 ml তুমি দুইবারে ব্যবহার করবা। তাহলে রিপিটেটিভ মেথড কোনটা? ওইটার এক নাম্বারটা রিপিটেটিভ মেথড না, মানে কেস 1। আচ্ছা, এটাকে কেস 2 দেই, এটাকে কেস 1 দেই। বলো কেস 1 কেস 2 কোনটা রিপিটেটিভ মেথড? কোনটা রিপিটেটিভ মেথড বলো? কেস 1 হচ্ছে আমার রিপিটেটিভ মেথড। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয়, কমন সেন্স কি বলে? রিপিট করে বারবার দিলে বেশি দ্রাবক নিষ্কাশন হবে, নাকি রিপিট না করে একবারে দিয়ে দিলে বেশি নিষ্কাশিত হবে? তোমাদের কাছে কি মনে হয়, বারবার দিলে বেশি নিষ্কাশিত হবে, নাকি একবারে দিয়ে দিলে ভালো ফলাফল পাওয়া যাবে? তোমাদের কাছে কি মনে হয়? না, একবারে দিলে ভালো ফলাফল পাওয়া যাবে না, রিপিট করে করে দিলে ভালো ফলাফল পাওয়া যাবে। সেমও পাওয়া যাবে না, রিপিট করে করে দিলে ভালো ফলাফল পাওয়া যাবে। বুঝতে পারছো? দেখবো, আমরা ক্যালকুলেট করেই দেখবো। আচ্ছা চলো চলো শোনো, এখানে একটা বিষয় আছে, কেডি 75 ধরে কাজ করলে হবে না। কেডি 75 ধরে কাজ করলে হবে না, কারণ এটা হচ্ছে CCl4 এবং পানির ক্ষেত্রে মানে কেডি। বাট তোমার এখানে শোনো, তোমার এখানে CCl4টা কি দেওয়া হয়েছে? পরে দেওয়া হয়েছে। তোমার CCl4টা পরে দেওয়া হয়েছে এখানে, বুঝছো? তোমার কেডিটা হবে এখানে হচ্ছে মানে পানির, মানে এই কেডিটা দেওয়া হচ্ছে তোমার মানে পানির রেসপেক্টে, মানে যেটা তোমার তো CCl4টা পরে দেওয়া হয়েছে, মানে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল দেখো, এইখানে দেখবো আমরা, এইখানে আমরা একটু যদি প্রমাণটাই দেখি, প্রমাণটাই যদি যাই, দেখো মানে C2টা কি ছিল? দ্বিতীয় দ্রাবকের ঘনমাত্রা। C2টা কি ছিল ভাই? দেখো, দ্বিতীয় দ্রাবকের ঘনমাত্রা। তার মানে পরে যেটা দিব সেটা আমার নিচে থাকার কথা ছিল কিনা ভাই? পরে যেটা দিব সেটা আমার নিচে থাকার কথা ছিল, আর যেটা শুরুতেই ছিল সেটা আমার একে থাকার কথা ছিল। ঠিক আছে, মানে এটা কি শুরু ভার্সেস পরে, মানে প্রাথমিক ভাগ কি পরবর্তী, তখন আমার কেডি হবে এটা। কিন্তু এইখানে যে কেডিটা দেওয়া, মানে এটাও তো একটা কেডি রে ভাই, এটা যেমন কেডি তোমার এটাও তো একটা কেডি, C2/C1, এটাও একটা কেডি কিন্তু। ঠিক আছে, এটাও কেডি এটাও কেডি, বাট এটা অন্য কেডি। ঠিক আছে, আমরা যে কেডিটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে প্রথম প্রথম ভাগ দ্বিতীয়। বাট এইখানে তুমি যদি খেয়াল করো আমাদের এই ম্যাথটাতে, দেখো CCl4 পরে দেওয়া হয়েছে, CCl4 পরে দেওয়া হয়েছে কিনা? তাহলে কেডি হওয়ার কথা কি, মানে এই কেডি যেটা দেওয়া, এই কেডিটা দেওয়া হচ্ছে CCl4 আর পানি H2O। বাট আমরা কেডি পড়ে আসছি কি, যেটা পরে সেটা নিচে থাকবে, তাই না? মানে আমাদের যেটা কেডি, যেটা আমরা পড়ে আসছি, সেখানে যেটা পরে সেটা নিচে, যেটা শুরুতে সেটা উপরে। এই যে শুরুতে কি ছিল? জলীয় দ্রবণে ছিল, তাহলে উপরে জল নিচে ইয়া। তাহলে আমাদের দেওয়া হচ্ছে এটা সমান 75, বাট আমাদের তো দরকার হচ্ছে এটা, এটা দেওয়া, বাট আমার দরকার এটা। তাহলে এটা কি হবে ভাই? 1/75। এটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা যে আমাদের অ্যাকচুয়াল কেডি যেটা, ঠিক আছে, এটাকে আমরা কেডি ড্যাশ বলবো, আর এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কেডি যেটা আমাদের লাগবে, 1/75। প্রশ্নটা হচ্ছে এখানে 100 ml 1.125 গ্রাম আয়োডিন ছিল, কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া হচ্ছে। তো তুমি 100 গ্রাম একবারে দিতে পারো, অথবা একবারে 50 গ্রাম দিয়ে যেটা বের হবে সেটাকে তুমি আবার নিবা, আবার তুমি আরো 50 গ্রাম দিবা। কোন ভাবে করলে তোমার বেটার ফায়দা পাওয়া যাবে? ঠিক আছে, আচ্ছা, এটা যারা বোঝো নাই, দেখো তুমি প্রমাণটা যদি দেখো, নিচে থাকবে সবসময় পরেরটা C2, উপরে থাকবে C1। তো এটা তো আমার C2 রে ভাই, এটা তো আমার C1। তাহলে এখানে কি দেওয়া? এখানে দেওয়া C2/C1 75।
বাট তুমি প্রমাণে যে দেখো আমার সব সময় কেডি ছিল C1/C2, তাহলে এটা সমান আমি কি বসাবো, C2/C1 75 এখানে দেওয়া, তাহলে আমার তো দরকার C1/C2, তাহলে এটা হবে 1/75। দ্যাটস ইট, কথা শেষ। ঠিক আছে, এটাই 1/75। তাহলে এটা হবে 0.01333 ডট ডট ডট, তাহলে কেডি পেয়ে গেলাম। তাহলে একবারে যখন আমি ব্যবহার করছি, একবারে যদি আমি ব্যবহার করি তাহলে এটা হবে আমার xm, তাহলে xm ইকুয়াল টু x নট কেডি v1 ডিভাইডেড বাই কেডি v1 প্লাস কি এন v2। বাট আসলে আমার তো 100 ml একবারে ব্যবহার করেছি, তো আমার n ইকুয়াল টু আসলে 1, তাই না, 1। হ্যাঁ, এখানে আমার n ইকুয়াল টু 1, একবারে ব্যবহার করেছি, এটা একবারেই 100 ml। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসলে আর এনটার এখানে আর দরকার নাই, x নট কেডি v1, মানে সোজা কথা, এখানে তুমি যখন এটা দিবা তখন তুমি এখানে জাস্ট আয়তনটা বসাই দিবা, 100 প্লাস 100, টোটাল যে আয়তনটা সেটা বসাবো। এক্স নট কত ভাই, এক্স নট হচ্ছে 1.125 ইন্টু কেডি ভিয়ন কত, কেডি হচ্ছে 0.0133, ভিয়ন হচ্ছে 1000, কেডি ভিয়ন এটাই আবারই হবে 0.0133 ইন্টু 1000 প্লাস 100। এটা করলে এক্স এম কত আসে, এক্স এম আসে হচ্ছে 1.125 ইন্টু 0.0133 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.0133 ইন্টু 1000 প্লাস 100, 0.1325 গ্রাম। এটা কি নিষ্কাশিত নাকি অনিষ্কাশিত, এটা নিষ্কাশিত নাকি অনিষ্কাশিত বলো, এটা হচ্ছে অনিষ্কাশিত, অনিষ্কাশিত। তাহলে নিষ্কাশিত হবে কতটুকু, নিষ্কাশিত হচ্ছে এক্স নট মাইনাস এক্স এম, 1.125 মাইনাস 0.1325, minus 0.1325, which is 0.9925 গ্রাম নিষ্কাশিত হচ্ছে এই মেথডে। এবার আমরা এই মেথডটা দেখব। এই মেথডটা আমাদেরকে বলে xn ইকুয়াল টু এক্স নট কেডি v1 ডিভাইডেড বাই কেডি v1 প্লাস v2 টু দি পাওয়ার n, এটা বলে। ঠিক আছে, এটা বলে আমাদেরকে, তাই না। আচ্ছা, এবার বলো তো ভাই, এখানে আমার n এর মান কত, n এর মান হচ্ছে আমার 2, দুইবার বলা আছে, এই যে দেখো 100 ml CCl4 কে 50 ml করে দুইবার ব্যবহার করলে, তাহলে এটা হচ্ছে আমাদের এই কেসটা যে n এর মান 2 আর v2 কত হবে, v2 হবে 50 ml। তাহলে এই ইকুয়েশনে xn ইকুয়াল টু হবে x নট কত, x নট হচ্ছে 1.125 ইন্টু কেডি ভিয়ন 0.0133 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.0133 ইন্টু 1000 প্লাস 100, এ পুরোটার উপরে স্কোয়ার, পুরোটার উপরে স্কোয়ার। তাহলে করো, শোভন ভাই 2026 সালে যারা ছিল তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইছিল আয়ন শনাক্তকরণ, আপনি দেখাবেন না বিক্রিয়াগুলো, আমি তো অলরেডি 3টা দেখিয়ে ফেলেছি, তুমি মেবি মিস করে ফেলেছো, আরো দেখানো হবে, বাকিগুলো তো দেখানো হবে, রেগুলার ক্লাস করতে হবে ভাইয়া। হ্যাঁ, 0.0133 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.0133 ইন্টু 1000 প্লাস 100, তার উপরে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 0.0
155। তাহলে এতটুকু হচ্ছে আমার অনিষ্কাশিত। তাহলে নিষ্কাশিত কতটুকু? নিষ্কাশিত হবে হচ্ছে আমার এক্স নট মাইনাস এক্স এন। এক্স নট কত ভাইয়া? আচ্ছা, এখানে আমরা x2 বসাই ফেলতে পারি যেহেতু দুইবার নিষ্কাশিত হচ্ছে। এক্স নট হচ্ছে 1.125 আর অনিষ্কাশিত হচ্ছে 0.0155। তাহলে এখানে নিষ্কাশিত হচ্ছে 1.125 মাইনাস 0.10155, 1.10। তাহলে বলো তো ভাই কোনটা বেশি নিষ্কাশিত হচ্ছে, একবারে দিলে নাকি দুইবার আলাদা আলাদা করে দিলে? ও V1 50 হবে, সরি, মাই ব্যাড। হ্যাঁ 50 হবে, সরি 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 সরি, 50 হবে। তাহলে তো আমার পুরো ক্যালকুলেশনটাই গেল গা। ওকে, সমস্যা নাই। 1.125 ইন্টু, ওকে, 13.3 ডিভাইড বাই 13.3, ওকে, প্লাস 50 তার উপরে স্কোয়ার, ওকে, 0.04, 0.05, 049। তাহলে 0.049 1.125 মাইনাস 0.049, 1.076 গ্রাম। কোথায় বেশি নিষ্কাশিত হচ্ছে দেখো, যখন তুমি দুইবার করছো তখন তোমার বেশি পরিমাণে নিষ্কাশিত হচ্ছে। সো এইটাই হচ্ছে এখান থেকে সর্বোচ্চ কঠিন ম্যাথ তোমাকে দিতে পারে, এর বেশি এখান থেকে কঠিন ম্যাথ দিতে পারবে না। আরে ভাই এত কঠিন পড়া তো আমি ভার্সিটিতেও পড়ি নাই। ওকে, শেষ ভাই, আমি শেষ। এই বিশাল বিশাল প্যারার জিনিস, তোমরা বুঝছো তো? বুঝতে পারছো তো? বাট মজার জিনিস কিন্তু, তুমি কোন দেখো, তুমি ভাই দেখো, মানে একটা ইন্ডাস্ট্রিতে যখন তুমি কাজ করবা, মানে অ্যাজ আ কেমিক্যাল ইঞ্জিনিয়ার যদি তুমি কোথাও কাজ করো, তাহলে দেখো কিভাবে করলে তোমার বেশি বেনিফিট হচ্ছে সেটা তো তোমার জানা জরুরি বা জানা দরকারি। তো এভাবেই কিন্তু তুমি সিলেক্ট করবা যে কোনটা করলে বেশি কাজে লাগছে, ঠিক আছে? আবার এই যে কতটুকু দিলে কতটুকু বের হবে, তুমি এইভাবে তুমি এটা করে নিয়ে আসতে পারবা। তো দেখো ভাই, ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো কিন্তু খুবই মজার জিনিস, ঠিক আছে? মানে যারা লাইফে থ্রিল পছন্দ করো তাদের জন্য কিন্তু হচ্ছে ভাই ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, হ্যাঁ, মেডিকেল সেক্টরটা তুমি অনেক রেসপেক্ট পাবা হয়তো, তুমি ডক্টর না হওয়ার আগেও যখন মেডিকেলে পড়া শুরু করবা তখন থেকে হয়তো তোমাকে মানুষজন ডক্টর বলবে। বাট ট্রাস্ট মি, ইঞ্জিনিয়ারিং পড়ার একটা অন্য মজা আছে, ঠিক আছে? মানে তুমি সবসময় একটা থ্রিলের উপরে থাকবা। হ্যাঁ, সবসময় একটা থ্রিলের উপরে থাকবা। So, আমি জানি না তোমাদের তোমরা যেটা করো সেটা আমি জানি যে তোমাদের হচ্ছে, তোমরা আমাদের কাছ থেকে পড়ো, এই যে আমি এত কিছু শিখাচ্ছি তোমরা শিখো, শেখার পরে যেটা করো যে হচ্ছে একটা সার্টেন টাইম পরে তোমাদের কাছে কেন জানি মনে হয় যে ঠিক আছে, অনেক দিন তো শিশির ভাইয়ের কাছে পড়লাম, হ্যাঁ এখন একটু যাই অন্য একজনের ট্রাই করে আসি। তো অন্য একজনের যখন ট্রাই করতে যাবা তখন ঠিক আছে, হ্যাঁ শিশির ভাইয়ের কাছে যা পড়তাম ওখানে তো আমার মনে হচ্ছে ভালো পারতেছি, ভালো বুঝতেছি। বাট তুমি কেন বুঝতেছো সেটাও তোমাকে বুঝতে হবে, কারণ এই যে আমি তোমাকে একটা হাতে খড়ি দিয়ে দিয়েছি, আমি তোমাকে একটা বেসিক দিয়ে দিয়েছি। এই বেসিক দেওয়ার পরে তুমি যেখানে যাবা দুনিয়ার সেই পড়া তুমি বুঝতে পারবা, এতটুকু তোমাকে আমি গ্যারেন্টি দিতে পারতেছি। আমি তোমাকে যে বেসিকটুকু দিয়েছি এই কয়েকটা ক্লাসে, হ্যাঁ আগের চ্যাপ্টার প্লাস এই চ্যাপ্টার, আমি তোমাকে যতটুকু বেসিক দিয়েছি এই বেসিকটুকু দিয়েই তুমি দুনিয়ার যেই টিচারের ক্লাস করবা সেই টিচারের ক্লাসে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? এতটুকু মাথায় রেখো। ওকে, তো আজকে ক্লাস এতটুকুই, ঠিক আছে? দ্রাবক নিষ্কাশন আমাদের পুরোপুরি ডান হয়ে গেল। তো আমি আশা করি দ্রাবক নিষ্কাশন জিনিসটা তুমি অন্য তোমাদের ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, অনেকে দেখবা দ্রাবক নিষ্কাশন পড়েই নাই, বা পড়লে দেখবা যে জাস্ট ফর্মুলা জাস্ট মুখস্থ করে ম্যাথ করে ফেলছে, ঠিক আছে? সো আমরা ইঞ্জিনিয়ারিং যে তোমার অ্যাসপেক্ট ছিল বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে ম্যাথ গুলো সেগুলো আমরা করে ফেললাম। আসলে এগুলো আসলে ট্রু কোর ইঞ্জিনিয়ারিং এ লাগে, এগুলো আসলে খুব একটা তোমার কেমিস্ট্রির ক্যালকুলেশনে খুব একটা লাগে না।
ওকে, তাহলে হচ্ছে তোমরা একটু জানায়ও কেমন লাগলো ক্লাসে। তো আসলে এভাবে ফিডব্যাক নেওয়া যায় না, তো তোমরা অবশ্যই ফিডব্যাক গুলো শিখবো জিতবোতে দিবা। ঠিক আছে, যে এই ইকুয়েশনটা তোমাদের কেমন লাগলো। ও তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা অ্যাটলিস্ট এতটুকু জানাও আমাদেরকে, যে তোমরা আদার্স জায়গায় ক্লাস করছো, তো অ্যাটলিস্ট কলেজে করছো বা এলাকাতে কোথাও পড়তেছো কিনা। আমি জানি এটা হয়, পড়তেই পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো আদার্স জায়গার ক্লাস ভার্সেস আমার ক্লাস, এখানে তুমি ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছ, হ্যাঁ, বা তুমি কি ফিল করতেছো, এতটুকু তুমি জানাও আমাকে আজকে। ঠিক আছে, যে তুমি আদার্স ক্লাস ভার্সেস আমার ক্লাসে কি ডিফারেন্ট দেখতে পাচ্ছ, কি ফিল করছো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আর তোমাদের হচ্ছে ইয়া করতে হবে, মানে আমি তোমাদের 2টা ক্লাস এক্সট্রা বাড়াই নিব, কারণ হচ্ছে এত ডিটেলসে পড়াইতে যেহেতু আসলে টাইম মতো ক্লাস শেষ করা যায় না, একে তো আধা ঘন্টা করে ক্লাস বাড়তি যাচ্ছে, আবার মনে করো আমার 2টা ক্লাস এক্সট্রা নিতে হবে এখন তোমাদেরকে, কারণ আসলে ছোটখাটো করে তো সেরে ফেলা যায় না ক্লাস, একটু ডিটেলসে পড়াইতে হয়। তো ডিটেলসে পড়াই দিবনি, কোনো সমস্যা নাই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।